আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের 4.1-এর মানে বৃত্তের ম্যাথ করা শুরু করছিলাম। সো ওইখানে আমরা হচ্ছে তোমাদের এসইএম স্যারের বই থেকে আমরা 4 পর্যন্ত শেষ করছিলাম। সো 4 পর্যন্ত শেষ করলে এখন 5 নাম্বার থেকে হচ্ছে আজকে করবো। তবে তোমাদের 5 নাম্বার থেকে আর কি মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু হয় বা মেইন অঙ্কগুলো শুরু হয়েছে। সো 5 নাম্বার থেকে বাকিগুলো আছে। এখন দেখো যে কি বলছে, যে একটি বৃত্তের 5-এর 1 বছর একটি বৃত্তের কেন্দ্র 4, -5 এবং তা মূলবিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি অক্ষ দ্বয়তে কী পরিমাণ অংশ সেট করে তাও নির্ণয় করো আর কি। বুঝতে পারছো? এইটা চাইছে। এখন তাহলে দেখো বিষয়টা এরকম। সো তুমি আগে সমীকরণটা বের করো, সমীকরণ বের করলে বাকিগুলো এমনি পারবা। সো এটা হচ্ছে তোমাদের 5-এর 1। সো সবসময় তোমরা অঙ্ক করার সময় ছবি আঁকার চেষ্টা করো, তাহলে দেখা যাবে তোমাদের কনসেপ্টটা কি ক্লিয়ার হবে। সো এখন বলছে আমাকে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, বলছে, আর বৃত্তটি হচ্ছে মূলবিন্দুগামী বা মূলবিন্দু দিয়ে যায়। তা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। এখন এটা আমরা কয়েকভাবে করতে পারি। যেমন তোমরা হচ্ছে কেন্দ্র যেহেতু বলে দিচ্ছে, কেন্দ্র বলে দিলে আমরা এখানে h, k, r দিয়েও করতে পারি, মানে যে x - h হোল স্কয়ার প্লাস y - স্কয়ার r স্কয়ার দিয়ে করতে, বা তুমি gfc দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। সো এখন কত হচ্ছে, আমি যদি একটু ছবিটা একটু আঁকার চেষ্টা করি, বিষয়টা হচ্ছে এরকম। ধরো কম্পাসটা কোথায়, তাহলে এটা হচ্ছে আমার বৃত্তটা। সো কী অবস্থা রে ভাই, এটা এত লুজ হয়ে গেলে কী হবে? আচ্ছা, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে আমার সি। এটা ও বলে দিচ্ছে আমাকে 4, এটা বলে দিচ্ছে। সো যদি এরকম হয় তাহলে বৃত্তটা এরকম হবে। ধরো আমি এক্স অক্ষ y অক্ষটা যদি দিই তাহলে বোঝা যাবে। এটা যেহেতু 4, তার মানে অবশ্যই এক্স অক্ষের নিচে। এটা আমার এক্স অক্ষ, এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমার, আর বলছে বৃত্তটা মূলবিন্দুগামী। হ্যাঁ, সো মূলবিন্দুগামী মানে এটা হচ্ছে আমার 0, 0 বিন্দু আর কি। তাহলে দেখো এটা হচ্ছে 4, 5, মানে 4 এখানে নিচে হচ্ছে 4, 5, আর হচ্ছে বৃত্তটাও আমাকে বলছে যে মূলবিন্দুগামী। সো দেখো এটা মূলবিন্দু দিয়ে গেছে। সো এই ইনফরমেশন দুইটাও আমাকে দিচ্ছে। সো দেখো আমি জানি যে বৃত্তের কেন্দ্র কিন্তু আমাদের যদি এরকম হয়, যেমন আমরা যদি এইচ কমা কে ধরি, মানে সি এইচ কমা, তুমি দুইভাবে করতে পারো। কে ধরলে বৃত্তের সমীকরণ কী হয়, তোমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম হয়। সো এই জন্য তোমার অবশ্যই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু জানা লাগবে। হ্যাঁ, সো ওইটা সমস্যা নাই, আমরা ব্যাসার্ধ পরে দেখতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যদি তোমরা জিএফসি দেওয়া করো সেটাও করতে পারো। মানে আমরা তাহলে কেন্দ্র ধরতে হবে তোমাদের মাইনাসের জি কমা মাইনাসের এক, মানে ওই যে তোমাদের সাধারণ সমীকরণ যেটা, তাহলে এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। সো তুমি যে কোনোটা করতে পারো, এটা না হয় এটা, কোনো সমস্যা নেই। তবে বৃত্তের কেন্দ্র আর যদি তোমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে তবে আমরা এটা দিয়ে করি আর কি। সো এখন কেন্দ্র আর জানা থাকলে এটা দিয়ে করবা, আর যদি না হয় তাহলে এটা দিয়ে তুমি সবভাবেই করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো এখন এস কমা কে দিয়ে করলে দেখো আমার যেহেতু কেন্দ্র জানা আছে, আমার জাস্ট ব্যাসার্ধটা লাগবে আর কি। এখন ব্যাসার্ধ বের করার জন্য দেখো আমাকে বলে দিচ্ছে যে আমার বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে। তাহলে মূলবিন্দু থেকে দেখো আমার যদি এটা হয় মূলবিন্দু, তাহলে দেখো আমি তো জানি যে কেন্দ্র থেকে আমার পরিধিবিন্দু দূরত্বটা কি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হবে কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমার এটা হচ্ছে আর, যদি আর হয় তাহলে আমি দুটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারি, তাহলে কিন্তু আমি ব্যাসার্ধ এখান থেকে বের করতে পারবো। তাহলে দেখো এরকম
বিষয়টা। সো এখানে তাহলে আমি বলতে পারবো যে আগে বৃত্তের ব্যাসার্ধটা বের করে নিই। তুমি বলবো এখানে হচ্ছে তোমাদের বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ এরকম লিখবো যে আর ইকুয়াল টু তোমাদের, আর দেখো দুইটা বিন্দুর মধ্যে দেখো আমরা এরকম জানতাম, বা তুমি আর স্কোয়ার দিয়ে করো তাহলে রুট দিতে হবে না। আর স্কোয়ার মানে এটা হচ্ছে ওসি স্কোয়ার আর কি, ওসি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বলতে পারো। হ্যাঁ, সো এটা হবে তোমাদের এরকম 0 - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের 0 + 5 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কত আসে, এটা আসবে হচ্ছে বা আর স্কোয়ার ইকুয়াল টু কত আসে, দেখো এখানে আসে 4 মানে হচ্ছে 16 + 25। ঠিক আছে, এরকম আসে। সো 16 + 25, তাহলে দেখো এখানে কত আসে, আসবে তোমাদের 41। হ্যাঁ, তাহলে তুমি আর ইকুয়াল টু বা ব্যাসার্ধ আর ইকুয়াল টু লিখতে পারবে √41। বুঝতে পারছো? কারণ 25-এর সাথে যদি তুমি 10 যোগ করো তাহলে কত 35, অ্যান্ড দেন ওটা থেকে 6 যোগ করলে হবে তোমার কত 41। সো এটা আসে তোমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি দেখো আমরা এখানে বৃত্তের কেন্দ্র পাই, কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে আমি জানি কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, s, k, r দিয়ে করে ফেলবো। তাহলে সুতরাং তুমি বলতে পারবে যে এরকম 4, -5 কেন্দ্র এবং 41 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কী হবে দেখো, আমি জানি x - h মানে হচ্ছে তোমাদের 4 হোল স্কোয়ার প্লাস y + 5 হোল স্কোয়ার ইকুয়াল টু কত দেখো 41, কারণ এটা স্কোয়ার করলে 41 এ আসবে এরকম। তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস y + 5 হোল স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার বৃত্তের সমস্যা। তুমি এটাকে ভেঙে লিখতে পারো বা গুণ করে দিতে পারো, সূত্র অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নেই। আর যদি এইভাবে রেখে দেয়, এইভাবে রেখে দিলেও হবে। হ্যাঁ, সো এইভাবে যদি তুমি করো, এটা হচ্ছে আমার h, k, r দিয়ে করা। হ্যাঁ, সো এখন সত্য কথা বলতে হচ্ছে আমরা মানে h, k, r দিয়ে সহজে অঙ্ক করি না, মানে দু একটা ক্ষেত্রে করি, তবে 95% অঙ্ক আমরা চেষ্টা করি জিএফসি দিয়ে করার জন্য। হ্যাঁ, সো কারণ দেখো আমি যদি এইভাবে করি তাহলে আমাকে হোল স্কোয়ারটা কিন্তু ভাঙা লাগতেছে, মানে সূত্র অ্যাপ্লাই করে দেন আমরা কী করি যে x² + y² গুলো একসাথে রেখে তারপরে সাজাই আর কি। সো এইভাবে আমাকে করলে 2-3 লাইন কিন্তু আমাকে বেশি করা লাগে আর কি, মানে মিনিমাম আরও 2-3টা লাইন আমাকে এক্সট্রা করা লাগতেছে। সো যেমন দেখো এটাকে আমি যদি ভেঙে দিই তাহলে x - হোল স্কোয়ার এটা এরকম হবে যে x² - 8x + 16 হবে, আর এখানে আছে y + 5 হোল স্কোয়ার ছিল। হ্যাঁ, তাহলে y² হবে y² + 10y + 25 এরকম আসে, 10y + 25 = 41। সো এটাকে দেখো আবার সাজানো লাগতেছে x² দেন প্লাস আর y², তারপর হচ্ছে তোমাদের -8x + 10y এরকম +10y, আর এটা হচ্ছে তোমাদের 25 আর 25, আর এটা যদি হয় তাহলে দেখো এই দুটাকে যোগ করলে কত, তারপর এই দুইটা যোগ করলে আমার 41ই আসে, 41 আর এখানে আসে 41, তাহলে কাটা চলে যায়, তাহলে এই কলটা চলে আসে 0। বুঝতে পারছো? এখন মজার ব্যাপার হলো দেখো সমীকরণটার দিকে তাকাই, এখানে কিন্তু কোনো ধ্রুবক নাই। আমার এই বৃত্তের সমীকরণ যা আসলো, এই বৃত্তের সমীকরণে আমি কি দেখতেছি, কোনো ধ্রুবক নাই। কেন ধ্রুবক নাই? কারণ দেখো আমার বৃত্তটা কিন্তু মূলবিন্দুগামী হলে আমরা জানি যে ওখানে ধ্রুবক বা c = 0 হয়। সো এটা একটা বোঝার ব্যাপার ছিল। এখন তোমরা মেথড 2-তে করতে পারো, কোনো সমস্যা নাই। মেথড 2 হচ্ছে ধরো আমরা জিএফসি দিয়ে করার চেষ্টা করবো। হ্যাঁ, সো এখন মেথড 2-তে করলে এরকম একটু আমি জিএফসিতে অঙ্ক আর কি বেশি করে, এটা আমি কয়েকবার বলছি, যেহেতু তুমি বলতে পারবা। যেমন ও বলছে যে বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী আর বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। হ্যাঁ, সো আমি ব্যাসার্ধ দিয়ে করলাম আর s, k, r দিয়ে করলাম আর কি, সো ব্যাসার্ধ বের করে। সো তুমি দেখো আমার এখানে যদি এটা যা করো সেটাও করতে পারবে। যেমন তুমি যে বলতে পারো যে যেহেতু বৃত্তটি মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী, তবে তুমি লিখতে পারবো
এর ধ্রুবক সি ইকুয়াল টু কিন্তু আমার 0 হবে। ঠিক আছে, সি 0 হলে আমার বৃত্তের সমীকরণ কী হয় দেখো, একটা আননোন কিন্তু আমার বাদ হয়ে গেল। তাহলে বৃত্তের সমীকরণ হবে এরকম, বৃত্তের সমীকরণ হবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের 2gx প্লাসের 2fy প্লাস সি আর লেখার দরকার নেই, ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ আর কি। সো এখন দেখো যদি এরকম হয় তাহলে এখানে আননোন কয়টা, আমার দুটো আছে, একটা আছে জি, একটা আছে এফ, তিনটা আননোন নাই। সো দুইটা আননোনের জন্য দুইটা শর্ত হলে কিন্তু আমার হয়ে যায় আর কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো আমরা কি করতে পারি। এখন তোমাকে যেমন দেখো আমি কিন্তু বাদবাকিগুলা পারি বলতে আমি কিন্তু আমাকে অলরেডি বলেই দিচ্ছে যে বৃত্তের কেন্দ্র কী। সো আমি জানি যে দেওয়া আছে, বলতে পারো এবার দেওয়া আছে বৃত্তের কেন্দ্র আছে আমাদের সি ছিল -g, -f ইকুয়াল টু আমাকে বলে দিয়েছিল সি 4, -5। সো তাহলে তোমার জি আর এফটা লাগবে, কারণ আমার তো এখানে জি আর এফ এর মান বলতে, সুতরাং তোমার জি কী হবে দেখো, আমার এখানে -g হচ্ছে -g ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে জি ইকুয়াল টু কী হবে -4। আর তোমাদের এবং তোমার দেখো -f ইকুয়াল টু আছে -5, তাহলে f ইকুয়াল টু কী হবে 5, এরকম আসে। সো আমি দেখো জি আর এফ এর মান বসে পাইছি, এখন আমি এখানে বসে দিলে হয়। এটা আরও একদম ইজি, দেখতে পেয়েছো, আগেরটার মতো আমার অত ব্যাসার্ধ বের করে ঝামেলা করা লাগে না। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যা সেখানে মান বসাও, জি এর জায়গায় বসা হচ্ছে -4, তাহলে -8x, এটার জন্য বসা হচ্ছে তোমাদের 5, তাহলে প্লাসের 10y ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দেখো এইটাই আসছে, এটা সো যেভাবে করে এটা, তবে আমার কাছে এটা অনেক ইজি লাগছে, কারণ এখানে দেখো আমার ব্যাসার্ধটা কষ্ট করে বের করার দরকার হয় নাই, আর এটা তোমার মানে ছোট অনেক, বুঝতে পারছো। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো, সো আমি যেটা বললাম আর কি, যে জিএফসি দিয়ে আমরা হচ্ছে বেশিরভাগ অঙ্ক করি, হ্যাঁ, কারণ ও আমাকে বলেছে মূলবিন্দুগামী, সেই জন্য আমরা একটু সি ইকুয়াল টু 0 বসাই দিছি। আর তোমরা যদি, এখন কথা হচ্ছে ভাই, অনেকে মানে মূলবিন্দুগামী হলে যে তোমার সি ইকুয়াল টু 0 হয়, এটা আর কি মানে স্বীকার করতে চায় না আর কি। তো তাদের জন্য তোমরা কী করবা, সমীকরণে আমার কী বসাবা, মূলবিন্দুটা বসাবা। সো মানে বৃত্তের সমীকরণে তোমার যে ইন জেনারেল সমীকরণ ছিল যে এইটা দেখো, এই যে জিএফসি দিয়ে যে আমি এই যে সমীকরণটা এখানে জেনারেল সমীকরণ, সো যদি মূলবিন্দুগামী হয় তাহলে সি ইকুয়াল টু কেন 0 হয়, দেখো তুমি যদি কী করো, যে যেহেতু এটা মূলবিন্দুগামী, তাহলে এই বৃত্তটাকে অবশ্যই মূলবিন্দুতে সিদ্ধ হবে। তাহলে তুমি কী করবে, এই মূলবিন্দুটা এই সমীকরণে বসাবে, মানে এক্স ইকুয়াল টু 0 বসাবা আর ওয়াই ইকুয়াল টু 0 বসাবে, দেখবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আসছে, মানে লেফট সাইড রাইট সাইড মানে কি, দেখবে এখানে সি ইকুয়াল টু 0 আসছে আর কি, কারণ দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে কি থাকবে যে শুধু সি, তাহলে সি ইকুয়াল টু 0, বুঝতে পারছো। তার মানে এই জন্যই আমরা বলতেছি যে যখন কি হয় যে একটা বৃত্ত মূলবিন্দুগামী হয়, তখন ধ্রুবক পথে বা সিটা সবসময় কি 0 হয়, কারণ মূলবিন্দুগামী হলে তো আমাকে এই বৃত্তটা কি মূলবিন্দুতে সিদ্ধ হতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে দেখো আমরা মানে জিএফসি দিয়ে করলে কিন্তু আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করতে পারি, হ্যাঁ। সো এখন দেখো এটা হচ্ছে আমাদের মেথড 2। এখন মেথড 3 বলতে হচ্ছে আরেকটা বিষয় আছে, যেমন আমরা কিন্তু সরাসরি কেন্দ্র থেকে বৃত্তের সমীকরণ বের করতে পারি, যেমন লাস্ট ক্লাসে তোমাদের আমি একটা দেখাইছিলাম। সো সেটার জন্য যেমন দেখো আমি যেটাকে বলি মেথড 3 তুমি এমসিকিউর জন্য ইউজ করতে পারবা। মেথড 3 হচ্ছে, ধরো এটা হচ্ছে কেন্দ্র থেকে সরাসরি সমীকরণ আর কি, জাস্ট একটু মনে করে দিস, কেন্দ্র থেকে সরাসরি সমীকরণ বের করবে। তাহলে তুমি এটা কী হয়, যেমন ধরো আমার যদি কেন্দ্র হয়, আমি জানি যে -g, -a, দেখো এই সূত্রটা আমরা এত বেশি কেন ইউজ করি, কারণ এটা দ্বারা মানে অনেক কিছু করা যায়। সো যেমন তাহলে সমীকরণ কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা হয়, এটা জানি। বা তুমি এসকোমা কে দিয়েও করতে পারো। দেখুন যে আমরা এসকোমা কে দিয়ে যদি করি, মানে কেন্দ্র এসকোমা করে, তাহলে এখানে আমরা ওই এক্স মাইনাস এস হোল স্কোয়ার ওটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে তোমাদের ওই যে ওইটাকে সিম্পলিফাই করে আমরা আরেকটা সমীকরণ পাচ্ছিলাম, তোমাদের মনে আছে, ওইটা ছিল এরকম এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 2ax এরকম ছিল, মনে আছে তোমাদের। একটা ছিল হচ্ছে মাইনাসের 2ky প্লাসের তোমাদের সি ইকুয়াল টু 0 এরকম ছিল আর কি আরেকটা। সো তুমি দুইটার যে কোনটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। সো এখানে বোঝার ব্যাপার হচ্ছে, দেখো আমার কেন্দ্র ছিল হচ্ছে কত, কেন্দ্র ছিল হচ্ছে মাইনাস জি কমা মাইনাসের, তাহলে দেখো সূত্র আসছে কি তোমাদের প্লাসের জি, দেখো প্লাস আসছে, সূত্র আসছে প্লাস, সূত্র মানে মাইনাস জি আসছিল হচ্ছে তোমাদের কেন্দ্রের স্থানাঙ্ক, আর এখানে আসছে হচ্ছে প্লাস, দেখতে পাইছো। আর জিটা ছিল কি মাইনাস জি, আর এখানে জিটা আসছে দ্বিগুণ, ঠিক আছে, দেখো দ্বিগুণ আসছে মানে 2g আসছে। আর এফ এর ক্ষেত্রে সেম, দেখো এখানে আসছিল মাইনাস মানে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল মাইনাস, এখানে আসছে কি প্লাস, আর এফ এর দ্বিগুণ আসছে, সো মানে 2f আসছে, এফ ছিল আসছে 2f, তাহলে মাইনাস এফ এর পরিবর্তে আসছে হচ্ছে প্লাস এফ এবং এর কি দ্বিগুণ আসছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ব্যাপারটা হলো কী হবে যে তোমাদের এরকম, যেমন আমি এরপর যদি তোমার দেখো এটা থেকেও এটা করতে পারো সরাসরি, বা তুমি কি করতে পারবে যে এটা দেখেও এটা করতে পারো। যেমন আমি যদি বলি যে কেন্দ্র সি এস কমাকে, তাহলে কী হবে, আমি বলছি যে এইটার বিপরীত চিহ্ন হবে, একটা দ্বিগুণ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার দিলাম। এখন এটা আছে কি প্লাসের এইচ থাকলে কী হবে, চিহ্নটা হবে বিপরীত, তাহলে সামনে দেবো মাইনাস, দেন কী হবে, এটা দ্বিগুণ হবে, তাহলে 2s হবে, যে 2s তার সাথে এক্স। আবার সেমভাবে এটা ছিল কে, তাহলে আমার কী হবে, এটা ছিল প্লাস, তাহলে হবে মাইনাস, সূত্র হবে মাইনাস, আর কে এর দ্বিগুণ হবে, এটা ছিল কে, এটা 2k, ওয়াই হয়েছে, ওয়াই দিয়েছে প্লাস বলে। তাহলে দেখো আমার এখানে কেন্দ্র দিয়ে দিচ্ছে কি, কেন্দ্র আমি পাইছি হচ্ছে তোমাদের মাইনাসের না 4,-5। সো দেখো সরাসরি যদি আমরা বের করতে যাই তাহলে এরকম কী হবে, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিবা, তারপরে দেখো এখানে আছে কি, এটা আছে প্লাস মানে 4 আছে প্লাস, তাহলে আমি দেবো মাইনাস, আর 4 এর দ্বিগুণ মানে 8, তারপর এক্স দিব কি। সো এরপর হচ্ছে তোমার দেখো এটা আছে কি মাইনাস আছে, আর তাহলে আমি দেবো প্লাস, দেন 5 এর দ্বিগুণ তো 10, তারপর ওয়াই, আর সি তো আমি জানি অলরেডি শূন্য, কারণ এটা মূল বিন্দু কমে ইকুয়াল টু 0। সো দেখো 8x প্লাস 10y ইকুয়াল টু 0, এখানে দেখো 8x প্লাস 10 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে এক লাইনে অঙ্ক শেষ, কিন্তু জানলে এক লাইনে অঙ্ক করে ফেলতে পারি আমরা, বুঝতে পারছো। মানে আমরা কি করবো যে চিহ্নটা চেঞ্জ করতে হবে আর দ্বিগুণ করে দেবো আর কি, ঠিক আছে। সো এইভাবে শর্টকাট দিয়ে তোমরা করতে পারবা। সো এই হচ্ছে ব্যাপার। আর এস কমা কে কমা আর দিয়ে ওই যে ওইভাবে করতে পারবা, এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস স্কোয়ার, তবে ইকুয়াল টু আর স্কোয়ার, তবে একটু বড়ো হবে আর কি, ঠিক আছে, দু একটা লাইন তোমার একটু বেশি করতে হবে। সেই জন্য আমরা আর কি দুই একটা অঙ্ক ধরো এস কমা কে কমা আর দিয়ে করি, আর বাকিগুলো সব জিএফসি দিয়ে করি। সো এটা গেল। সো এরপরের অঙ্কটা দেখো, এরপর হচ্ছে তোমাদের 5-2 কি বলছে, দেখো বলছে যে 4,5 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। মানে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে যা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। সো এটা ছবিটা একটু দেখো, আমি একটা রাফ ছবি আঁকি। যখন আমরা আর কি দেখবা এক্স ওয়াই দ্বারা অঙ্ক মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আমরা চিত্র আঁকতেছি, তখন বলবো আর কি রাফ, আমরা রিয়াল ছবি আঁকতেছি। আর যখন দেখবা যে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ দিতেছে না, তখন বলবো যে আমরা রাফ ছবি আঁকতেছি। যেমন দেখো এটা হচ্ছে আমাদের 5-2, আমি জাস্ট একটা রাফ ছবি আঁকি। হ্যাঁ, যেমন আমাকে একটা সমীকরণ দিছে, ও বলছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0, এটা আমার একটা সমীকরণ দিচ্ছে আর কি। হ্যাঁ, ধরো এটা আমার 1 নং সমীকরণ। সো দেখো বৃত্ত দেওয়া মানে কি, আমি কেন্দ্র কিন্তু অলরেডি জানি। সো এটার কেন্দ্র সি, দেখো আমি -2 দ্বারা ভাগ করলে কত আসবে, -2,3 এরকম আসবে, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ধরো আমার এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত আর কি। সো এটা বৃত্ত, ধরো এটা আমার 1 নং বৃত্তটা, এটা হচ্ছে আমার কেন্দ্র দিচ্ছে হচ্ছে সি, এটা হচ্ছে আমার -2,3, ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত। এখন এটা আমি বুঝতে পারলাম। এখন দেখো আমার এই 1 নং বৃত্তটা হচ্ছে -2,3 বিন্দুগামী। হ্যাঁ, সো আমি জাস্ট ফিক্স ছবি আঁকছি, এখানে কিন্তু কোনো এক্স ছবি তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ দেয় নেই আর কি, এটা জাস্ট রাফ ছবি। এখন দেখো আমার যে 4,5 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে, যেটা হচ্ছে তোমার কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটা হচ্ছে 1 নংয়ের কেন্দ্র দিয়ে যায় আর কি, মানে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় আর কি। সো ওই বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। সো ধরো একটু অন্য কালার যদি নেই বোঝার সুবিধার্থে, যেমন আমি ধরো আরেকটা বৃত্ত নিলাম এখানে,
একটু বড় করে নিই আর কি, এইরকম বেশি বড় হয়ে গেল নাকি, যাই হোক। দেখো ওর কেন্দ্র হচ্ছে তোমার সি হচ্ছে 4,5। সো বলছে এই বৃত্ত, এটা হচ্ছে আমার 2 নং বৃত্ত। সো এই 2 নং বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, যার কেন্দ্র হচ্ছে 4,5 আর যে হচ্ছে 1 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বুঝতে পারছো? এখন দেখো তাহলে আমার কাহিনী হচ্ছে কি এখানে, যে আমার এটা হচ্ছে 4,5 কেন্দ্র বিশিষ্ট এবং এটা হচ্ছে -2,3 বিন্দুগামী। সো এখন দেখো আমি তো জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, দেখো আমার কথা হচ্ছে আমার যদি বৃত্তের ইয়া দেওয়া থাকে, মানে তোমাদের কেন্দ্র দেওয়া থাকে, তাহলে আমরা তো ওই কী বলে x² + y² + 2gx + 2f + c এগুলো যদি করতে পারবো। এখানে আমাকে জি আর এফ এর মান অলরেডি দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই। তো সিটা নিয়ে একটু ঝামেলা হইতেছে। আর আরেকটা হচ্ছে তুমি এস কমা কে দেওয়া করতে পারো, কারণ আমি অনেকভাবে বলছি যে তুমি যদি কোনোভাবে কেন্দ্র আর ব্যাসার্ধ জানো, তাহলে তোমরা কী করবা, এস কমা কে কমা আর দেওয়া করো, মানে x - s হোল স্কোয়ার + y - k হোল স্কোয়ার = r² দিয়ে করবা। সো এখন দেখো এটার ব্যাসার্ধটা বের করা খুব সহজ মানে কি, দেখো আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এই দূরত্বটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ হইতেছে, কারণ এটা কিন্তু আমার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই যে দেখো এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, মানে এটা হচ্ছে আমার যে 2 নং বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু তোমার এটার কেন্দ্র জানি, আর যদি ব্যাসার্ধটা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করি, তার মধ্যে ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। সো বৃত্তের কেন্দ্র আর যদি ব্যাসার্ধ জানি, তাহলে তোমরা ওই এস কমা কে কমা আর দিয়ে করলেই হয়ে যাবে আর কি। সো দেখো মানে ওইবার সহজ হয়, কারণ সিটা করতে গেলে আবার তোমার ওইখানে জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে সি দিয়ে ওখান থেকে সি বের করা লাগবে। সো এটা হচ্ছে ঝামেলা। তাহলে আমরা দেখো এটাকে কী করতে পারি, আমি জাস্ট এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করি। যেমন আমাদের এরকম বলতে হবে যে 4,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হবে এরকম, যেমন x - 4 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার ইকুয়াল টু তোমাদের আর স্কোয়ার, মানে কি দেখো এর কেন্দ্র দুইটা কেন্দ্রের মধ্যে দূরত্ব, তাহলে এটাকে সি স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটা বলে দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব, তো আমরা জানি যে ডিও ধরতে পারি। তাহলে আমি সি স্কোয়ার লিখলাম, সমস্যা নাই, সি মানে সি স্কোয়ার, ঠিক আছে, মানে আর স্কোয়ার, এটাই তো আমার আর। তাহলে দেখো আমি একসাথে করে ফেলবো। সো এটাকে আমি যদি ভেঙে দিই, তাহলে এখানে কী আসবে, যে x² - 8x + 16 এরকম আসবে। এরপর তো তোমাদের এখানে কী আসবে, দেখো y² - 10y + 25 এরকম আসতেছে ইকুয়াল টু, দেখো আমি যদি সি স্কোয়ার যেটা আছে এটা যদি ডিরেক্ট বের করি, তাহলে স্কোয়ারটা হলে দেখো আমি দুইটা দূরত্ব এখানে আসবে তোমার কত, যেমন 4 + 2 হোল স্কোয়ার মানে হচ্ছে তোমাদের 6 স্কোয়ার, আর এখানে আসবে তোমাদের 8 স্কোয়ার, সরি এটা হবে তোমাদের 5 - 3, তার মানে 2 স্কোয়ার, তাহলে হচ্ছে 6 স্কোয়ার + 2 স্কোয়ার এরকম আসবে, 6 স্কোয়ার + 2 স্কোয়ার, মানে দূরত্বের সূত্র দিয়ে একসাথে বের করে ফেললাম। তাহলে দেখো আমার কাজ কিন্তু হয়ে গেছে। তো সাজা লিখলে x² + y² এরকম আসে, তারপর হচ্ছে -8x -10y, এটাকে আসে কত, দেখো 36 প্লাস হচ্ছে 4 মানে 40 থেকে যদি তোমাদের 25 চলে যায়, 25 আর এখানে কত আসে তোমাদের 16, তাহলে দেখো তাহলে 41 আর হচ্ছে তোমার 40, তাহলে থাকবে 1, তাহলে +1 করলে 0, কারণ এটা এই পাশে একটা মাইনাস চলে আসবে, এরকম চলে আসে। সো এই হচ্ছে তোমাদের বৃত্তের একটা সমীকরণ, এভাবে করলে হবে, আমার কোনো আপত্তি নাই। বুঝতে পারছো? সো আমি বলছি যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে থাকলে আমরা এস কমা কে কমা আর দিয়ে করতে পারি আর কি, ঠিক আছে। সো এবার মেথড 2 করতে পারো, যে আমরা কিন্তু এরকম করতে পারি, যেমন মেথড 2 দিয়ে করতে পারো। দেখো আমরা কিন্তু যেমন জিএফসি দেওয়া যদি তুমি করো, তাহলে আমরা কিন্তু জানি যে এরকম যে 4,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কী হবে, দেখো আমার x² + y², এটা আসছে তোমাদের এরকম x² + y², এটা তো তোমাদের মাইনাসের g - f এর মান,
তাহলে আমার এটা হবে কি, যে এটা প্লাস আছে তাহলে এখান থেকে মাইনাস, এটা দ্বিগুণ তাহলে 8x, আবার এখানে প্লাস এখানে মাইনাস, এটা দ্বিগুণ তাহলে 10y প্লাস আর সি ইকুয়াল 0। সো এখন এটা হচ্ছে আমার ধরো একটা, এটা 2 নং বৃত্তের সমীকরণ আর কি, কারণ আমার 2 নং এটা লাগবে। সো এখন কথা হচ্ছে আমার এখানে জাস্ট একটা আননোন আছে শুধু সি, বুঝতে পারছো? তো এখন সির মানটা আমার শুধু লাগবে, মানে একটা আননোন আছে। এখন সির মানটা বের করার জন্য আমাকে বলেছে যে এই বৃত্তটা হচ্ছে তোমার এই কেন্দ্রগামী বা -2,3 বিন্দুগামী আর কি, ঠিক আছে? তো ব্যাসার্ধ বের করে তুমি করতে পারবা, বাট যদি না মনে হয় তাহলে তুমি কি করবা, এইটা যেহেতু এই বিন্দুগামী অবশ্যই, তাহলে আমার এই বৃত্তটা এই বিন্দুটা দিয়ে কি সিদ্ধ হবে, মানে -2,3 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে তুমি বলতে পারো যে 2 নং বৃত্তটি তোমার বলবে 1 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এত বিন্দুগামী, বলতে পারবো অর্থাৎ -2,3 বিন্দু দিয়ে যায় বা বিন্দুগামী। তাহলে সিদ্ধ করে দাও এই সমীকরণটা। তাহলে দেখো আমি কি বলবো, যে x এর জায়গায় বসে -2, y জায়গায় বসে 3, তাহলে কি আছে, সুতরাং দেখো এখানে বসালে আছে 4, এখানে আসবে +9, 4 + 9, এখানে কত আসে দেখো, -2 বসলে প্লাস হয়ে যাবে, তাহলে আছে +16, আর এখানে 3 বসলে কত হবে, -30 প্লাস সি করলে 0 এরকম। সো এটাকে করলে কত আসে দেখো, এখানে আছে 4, আচ্ছা 13 আছে, আর এখানে আছে তোমাদের কত 16। তাহলে তুমি একটা কাজ করতে পারো, যদি যোগ করে দিই তাহলে আসছে তোমাদের 29, আর আছে -30 আছে, তাহলে এটা আসবে তোমাদের কত আসে, 29 আছে মাইনাস, তাহলে আছে -1 প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে সি ইকুয়াল টু আমার আসছে কত 1। সো সির মান পাই গেলাম। সুতরাং নিম্নবর্তী সমীকরণ তুমি এরকম বলতে, এখানে আমি লিখে দিই। তাহলে আমি যদি এই 2 নং মানটা বসাতে সির মানটা, তাহলে বৃত্তীয় সমীকরণ হবে এরকম, x² + y² -8x আর 10y + 1 কত 0, ঠিক আছে, +1 = 0, মানে এই যে এই সমীকরণটাই আসছে। সো এটাই আনসার আর কি। সো তুমি দুইভাবে করতে পারো, আমার কোনো আপত্তি নাই, আর জিএফসি দিয়েও করতে পারো আর ইয়া দিয়েও করতে পারো। তবে জিএফসি দিয়ে করলে তুমি জাস্ট সিদ্ধ করে দিবে, আর ওইখানে ওটার ক্ষেত্রে আমার ব্যাসার্ধ বের করা লাগছে। এটাও আমি ব্যাসার্ধ বের করে করতে পারবো, বাট ব্যাসার্ধটা বের করা আর কি একটু ঝামেলা বেশি, সিদ্ধ করা আরও সহজ। সো এই হচ্ছে ব্যাপার। তার মানে সহজ কথা, বৃত্তের কেন্দ্র যা দেওয়া আছে, মানে কি তোমার তোমার জিআরএফ এর মান দেওয়া আছে, মানে এই সমীকরণের, আর তোমার বাকি থাকে সি। সো বৃত্তটা যে বিন্দুগামী, ওই বিন্দুটি জাস্ট বসায় দিলেই আমার কি সির মানটা বের হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এটা গেল। এরপরে বাকিটা দেখো, এরপরে তোমরা 5-এর 2 গেল। এরপর 5-এর 3 দেখতে পারো, যে বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² - 4x + 5y + 9 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং 2, -1 বিন্দুগামী। আচ্ছা, এক কেন্দ্রিক না, এখন এক কেন্দ্রিক বৃত্ত বিষয়টা তোমাদের আমি একটা আইডিয়া দিয়েছিলাম আগেও। এটা হচ্ছে তোমাদের ধরো 5-এর 3 মানে গিভেন দেওয়া আছে এরকম, তোমাকে একটা সমীকরণ দিচ্ছে x² + y² - 4x + 5y + 9 = 0 এরকম দেওয়া আছে। এটা হচ্ছে 1 নং বৃত্তের আমার একটা সমীকরণ দেওয়া আছে। সো বৃত্তের সমীকরণ দেওয়া মানে কি, আমি কেন্দ্রটা জানি। কেন্দ্র দেখো আমার কি হবে, -2, তোমাদের এটা হচ্ছে -5/2, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো এটা তুমি বুঝতে পারলে আমি বৃত্তের কেন্দ্র বের করে ফেললাম। এখন ও আমাকে বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যেটা হচ্ছে তোমার কি, যা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের সাথে কি আমার, মানে এক কেন্দ্রিক, মানে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক আর কি, হ্যাঁ, এবং 2, -1 বিন্দু দিয়ে যায়। এখন তোমাকে যে জিনিসটা মনে করতে হবে বা মনে রাখতে হবে সবসময়, যে আমার যেমন ধরো এটা হচ্ছে আমার বৃত্তটা, ধরো
এটা হচ্ছে আমার এই 1 নং বৃত্ত আর কি, যেটার হচ্ছে তোমার কেন্দ্র হচ্ছে আমি পাইলাম সি হচ্ছে তোমাদের 2, -5/2 এরকম এই কেন্দ্র আমাকে দেওয়া আছে। এখন এটার সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তোমাকে। এখন সবসময় মনে রাখবা যে আমার সমীকরণের যে জি আর এফ এর মানটা আছে, ওই যে আমরা যে x² + y² + 2gx + 2f + c গুলো যদি লিখি, ওই সমীকরণে যে আমার জি আর এফটা আছে, এই জি আর এফ এর মানটা সবসময় কী করে, যে তোমার কেন্দ্রের উপর নির্ভর করে। সবসময় কি নির্ভর করে তোমার বৃত্তের কেন্দ্রের উপর, মানে এই -g, -f এর উপর। ঠিক আছে। এখন যদি তোমাদের বৃত্তের কেন্দ্র সেম থাকে, মানে বৃত্তের কেন্দ্র যদি আমার চেঞ্জ না হয়, তবে আমার কি হবে যে কখনো জি আর এফ এর মানটা কিন্তু চেঞ্জ হবে না। বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার, সবসময় মাথায় রাখবা যে আমার সমীকরণ যে আছে, যে বৃত্তের সাধারণ সমীকরণ, ওই সমীকরণ যে জি আর এফ আছে, এই জি আর এফটার মানটা সবসময় নির্ভর করেছে বৃত্তের কেন্দ্রের উপর। হ্যাঁ, এখন যদি তোমার বৃত্তের কেন্দ্র যদি চেঞ্জ না হয়, মানে জি -f যদি চেঞ্জ না হয়, তাহলে কখনোই আমার কি ওই বৃত্তের সমীকরণে আমার জি আর এফটা কি চেঞ্জ হবে না। বুঝতে পারছো? কিন্তু যদি তোমাদের কোনোভাবে -f চেঞ্জ হয়ে যাবে বা বৃত্তের কেন্দ্র চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু আমার সমীকরণে জি আর এফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। সো এখন দেখো, তার মানে কি, যদি এরকম হয় যে আমার জি আর এফটা বা -fটা সেম আছে, তাহলে বৃত্তের সমীকরণে কিন্তু আমার আর কিছু চেঞ্জ হইতেছে না। এখন কাহিনী হচ্ছে, আমি যদি এইটাকে কেন্দ্র করে আরও কয়েকটা বৃত্ত আঁকি, যেমন এরকম বিষয়টা, ধরো এরকম যদি আমি আর একটা বৃত্ত আঁকি, দেখো এই বৃত্তের কেন্দ্র কিন্তু আমাদের এই -g, বা তুমি বলতে পারো যে -2, -5/2। সো ওর কেন্দ্র যেহেতু সেম, তাহলে এই সমীকরণে অবশ্যই আমার কি ওই যে x² + y² + 2gx + 2fy এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ আমার কি জি এর মান কিন্তু এখানে সেম, জি আর এফ এর মান কিন্তু সেম। কারণ দেখো আমার কেন্দ্র তো ওর চেঞ্জ হয় না, তাহলে এই সমীকরণের বা এই যে 1 নম্বর যে সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণের যে জি আর এফ এর মানটা 2 নম্বর সমীকরণ জি আর এফ এর মান কিন্তু সেম হবে, কারণ আমার 2 নম্বর সমীকরণ কেন্দ্র হচ্ছে এটা, 1 নম্বর সমীকরণ কেন্দ্র হচ্ছে এটা। তার মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে যদি তোমার মানে সমীকরণের জি আর এফ এর মানটা অবশ্যই বৃত্তের কেন্দ্রের উপর নির্ভর করে। বৃত্তের কেন্দ্র যদি চেঞ্জ না হয়, তাহলে জি এফ এর মান চেঞ্জ হবে না, আর বৃত্তের কেন্দ্র যদি চেঞ্জ হয়, তাহলে জি এফ এর মানটা চেঞ্জ হবে আর কি। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে দেখো, এখন তুমি বলতে পারো যে ভাইয়া যদি চেঞ্জ না হয় সমীকরণে, তাহলে দুইটা বৃত্ত আলাদা হয় কীভাবে? ওরা তো দুজনে একটা বৃত্ত হওয়ার কথা। হ্যাঁ, কিছু একটা তো চেঞ্জ হবে সমীকরণে, কিছু একটা চেঞ্জ হবে। সেটা কি চেঞ্জ হবে? সেটা হচ্ছে তোমার সিটা চেঞ্জ হবে, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? মানে সবসময় মনে রাখবো যে এককেন্দ্রিক বৃত্তে কী করে, শুধুমাত্র সি এর মানটা চেঞ্জ হয় বা ধ্রুবপথটা চেঞ্জ হয়, আর কোনো কিছু চেঞ্জ হয় না আর কি। ঠিক আছে। সো আমরা কেন্দ্র পাইছি এইটা, তার মানে বিষয়টা এরকম। দেখো, যদি এই কেন্দ্র ধরে কিন্তু আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারি, মানে এরকম একটা অবস্থা। যদি এখানে একটু দেখো, যেমন দেখো এটা হচ্ছে আমার, ধরো এই 1 নং বৃত্তটা, এটার কেন্দ্র হচ্ছে আমাদের ওই কী দেওয়া আছে 2, এটা কেন্দ্র সি, কেন্দ্র হচ্ছে তোমাদের 2, -5/2। সো দেখো এই কেন্দ্র দিয়ে কিন্তু এই কেন্দ্রকে রেখে আমরা অসংখ্য বৃত্ত এরকম আঁকতে পারি। সবগুলোর কেন্দ্র সি, সবগুলোর কেন্দ্র সি আর কি, এরকম এরকম সবগুলোর কেন্দ্রে কিন্তু আমার সি আছে। ঠিক আছে, বা 2, -5/2 আছে। ঠিক আছে। সো এখানে দেখো এই সবগুলা যে সমীকরণ আছে, এই সবগুলো সমীকরণের কিন্তু আমার জি আর এফটা সেমই থাকবে। হ্যাঁ, কাহিনী হচ্ছে কি, আমি 2, 2, -5/2কে কেন্দ্র করে কিন্তু আমরা এরকম অসংখ্য বৃত্ত আঁকতে পারি। হ্যাঁ, সবগুলো বৃত্তের কেন্দ্রই কিন্তু আমাদের 2, -5/2 আর কি। ঠিক আছে। সো এই যে আমার দেখো এতগুলা বৃত্তের কী হলো, এতগুলা বৃত্তের আমার হচ্ছে আইসো না, এতগুলা বৃত্তের আমার কেন্দ্র একটাই। হ্যাঁ, এখানে কিন্তু অসংখ্য বৃত্ত আছে, এরকম অসংখ্য বৃত্ত আঁকতে পারবো, সবগুলো বৃত্তের কি কেন্দ্র কিন্তু আমার সেম। সো এই যে আমার সবগুলো বৃত্তের কেন্দ্র সেম হলো, এই সবগুলো বৃত্তকে বলা হচ্ছে এককেন্দ্রিক বৃত্ত। বুঝতে পারছো? মানে অনেকগুলা বা বহু সংখ্যক বৃত্তের যদি কেন্দ্র একটা থাকে, ওইগুলো সবগুলো বৃত্তকে বলা হয় এককেন্দ্রিক বৃত্ত। তাহলে এই সবগুলা বৃত্তকে বা তাহলে এই সবগুলা বৃত্তের কিন্তু আমি জানি যে সমীকরণে শুধুমাত্র সিটা চেঞ্জ হবে, বাকি সব কিছু কিন্তু সেম থাকবে। হ্যাঁ, তাহলে দেখো মনে রাখবে এককেন্দ্রিক যে কোনো বৃত্তের সমীকরণে আমার শুধু সিটা চেঞ্জ হয়, বাকি সব কিন্তু সেম থাকে। হ্যাঁ, তাহলে আমি এরকম দেখো, আমি কিন্তু তাহলে সবগুলা বৃত্তের সমীকরণকে আমি একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। হ্যাঁ, শুধুমাত্র সিটা চেঞ্জ করে আর কি। সো সেটা হচ্ছে এরকম, মানে এরকম যে x² + y² + 2gx
বা তুমি এটাকেও করতে পারো যে আমি যদি মানটা করে দিই, এটা এখানে না করে এখানে, যেমন আমরা এখানের ক্ষেত্রে দেখো এই যে সমীকরণটা দেখছিলাম, মানে ওই সবগুলা বৃত্তের আমি সমীকরণ কীভাবে প্রকাশ করতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর 4x প্লাস এর 5y প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে, প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এই ছোট বৃত্তের সমীকরণ ছিল এটা, এই বড় বৃত্তের বা এই 2 নং বৃত্তের সমীকরণ কিন্তু এটা। দেখো সব সেম আছে, শুধুমাত্র সিটা চেঞ্জ হয়েছে। এইখানেও সব সেম থাকবে, মানে এই যে এখানে যে দেখালাম এগুলো সবগুলা বৃত্তের কি, সবগুলা বৃত্তের সব সেম থাকবে, শুধুমাত্র সিটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? সো তার মানে দেখো এককেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রে আমার কি হইতেছে যে দেখো এই অংশটা পর্যন্ত কিন্তু পুরো সেম আছে, মানে এই যে এক্স প্লাস ওয়াই স্কয়ার এই অংশটা পর্যন্ত সেম আছে, মানে যা আছে এতটুকু পর্যন্ত কোনো চেঞ্জ হবে না আর কি, ঠিক আছে। তার মানে তোমার যে সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণ এই পর্যন্ত কিন্তু লিখে ফেলবা তুমি, হ্যাঁ, মানে যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণটা আর কি এই পর্যন্ত থাকবে, হ্যাঁ। আর শুধু ধ্রুবপদটাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ। সো ধ্রুবপদের জায়গায় তুমি অন্য কিছু লিখতে হবে, যেমন সি লেখো আর কে লেখো, যা কিছু। আর সি এর বিভিন্ন মানের জন্য তোমার কি এক একটা বৃত্ত আসবে, যেমন এখানে আমি অনেকগুলো বৃত্ত, আমি একটা যদি এটা যদি লিখে C1, লালটা যদি C1 লিখে এটা C2 লিখবো, এটা C3 লিখবো, এরকম। সো সি এর বিভিন্ন মানের জন্য আমার বৃত্তগুলো এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এরকম। বুঝতে পারছো? কারণ আমার কি বৃত্তের সিটা চেঞ্জ হলে আমরা জানি যে ধ্রুবপদ বা সিটা চেঞ্জ হলে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ চেঞ্জ হয় আর কি। সো এখন দেখো আমার এখানে আনউন আছে, কি এখানে আনউন আছে শুধু সি, তাহলে শুধু সি থাকলে আমার কি একটা শর্ত লাগবে, বা একটা আনউনের জন্য একটা শর্ত লাগবে। তাহলে আমাকে একটা শর্ত কিন্তু বলেছে যে বৃত্তটা হচ্ছে 2,-1 বিন্দুগামী। সো এই বৃত্তটা হচ্ছে আমার এই যে এই বৃত্তটা হচ্ছে আমার কত, ধরো পি 2,-1 বিন্দুগামী আর কি। তো আমাকে একটা শর্ত আমাকে বলে দিয়েছে, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, বৃত্তের সমীকরণ বের করতে পারবো, বা সি এর মানটাও বের করে ফেলতে পারবো। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কি করো, এই সমীকরণটাকে, যেহেতু এই বৃত্তটা মানে এই 2 নং বৃত্তটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দু দিয়ে ওকে শুদ্ধ করে দাও। তাহলে দেখো আমার এরকম যদি একটু লিখি বা একটু সাজায় যদি লিখি, দেখো আমার এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ আর কি, বা বড় বৃত্তের ব্যাসার্ধ, মানে 2 নং বৃত্ত যার সমীকরণ আমি নির্ণয় করবো, এটা হচ্ছে ব্যাসার্ধ। তুমি ব্যাসার্ধ বের করেও করতে পারো, কারণ দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমরা বের করতে পারি। তাহলে তুমি এরকম লিখতে পারো যে এক নং বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ। এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ কী হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সব সেম রাখবা, মানে এরকম আর কি, -4x প্লাস 5y প্লাস সি ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার 2 নং আর কি, হ্যাঁ। সো দেখো আমার 2 নংটা হচ্ছে, এবার বলছে 2 নং বৃত্তটি 2,-1 বিন্দুগামী। যদি বিন্দুগামী হয় তাহলে সিদ্ধ করে দাও জাস্ট। সুতরাং আমি এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে দিলে আমি এক্স জায়গায় 2, ওয়াই জায়গায় -1 বসাবো, তাহলে 4 + 1 এরকম আসে। তাই তোমাদের এখানে যদি আমি বসাই 2 তাহলে হচ্ছে -8, আর এখানে যদি আমি বসাই কত -1 তাহলে হচ্ছে -5 প্লাস সি কত 0, ঠিক আছে। তাহলে যোগ বিয়োগ করো, কত আসে দেখো, এখানে আসে 5, এখানে 5 তাহলে কাটা, তাহলে সি কত আসে 8, সি ইকুয়াল টু 8। তাহলে তোমার বৃত্তের সমীকরণ কী হবে, এরকম লিখতে হবে। সুতরাং 2 নং সমীকরণে তুমি জাস্ট সিটা বসাই দেবে, 2 নং সমীকরণ বসে দেখো কী আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই -4x ছিল, প্লাসের 5y ছিল, আর সির মান পাইছে 8, তাহলে +8 ইকুয়াল টু 0। সো এটি হচ্ছে আমার এককেন্দ্রিক বৃত্তটার সমীকরণ। সো এটি হচ্ছে অবস্থা। তবে আরও যে বৃত্তগুলো আছে ওগুলোর জন্য সির মানটা আলাদা হতো শুধু, আর বাকি সব কিছু কিন্তু সেম থাকতো, হ্যাঁ। সো এখন কথা হচ্ছে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে, আমি যেই পয়েন্টটা বলছি সেই পয়েন্টটা হচ্ছে, যদি বৃত্তের কেন্দ্র চেঞ্জ না হয় তাহলে আমার কি জিআরএফটা, মানে সমীকরণে জিআরএফটার মান চেঞ্জ হবে না, মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2 স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে তোমার একদমে এই পর্যন্ত, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, শুধু সিটা চেঞ্জ হবে, কারণ কেন্দ্রের উপর নির্ভর করতেছে, বা কেন্দ্রের স্থানাঙ্ক উপর আমার নির্ভর করে হচ্ছে জিআরএফটা। সো এটা গেল তোমাদের একটা
সো এটা যদি তুমি মেথড 2-তে করতে চাও সেটাও করতে পারবা, কারণ এস কমা কে কমা আর দিয়ে যদি করতে চাও, দেখো বৃত্তের কেন্দ্র তো আমি অলরেডি জানি। সো বৃত্তের ব্যাসার্ধ কি, দেখো আমার সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করে তুমি আর বের করে ফেলবা, দেন এস কমা কে কমা আর দিয়ে করো, মানে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার দিয়ে করবা, সমস্যা নাই। সো ওই মেথড 2-তে করতে পারো। সো ওটা তোমরা নিচে করো। এরপরে তোমাদের পরের অঙ্কটা দেখো, আমাদের 5-এর মোটামুটি প্রায় অঙ্কগুলো শেষ। এরপরে সমীকরণ জাতীয় বৃত্তের সাথে এক কেন্দ্রিক। আচ্ছা, এই পরেরটা 5-এর 4ও সেম। 5-এর 5 দেখো যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র হচ্ছে 7,2 কেন্দ্র দেওয়া আছে এবং যা এত এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটাও তো সেম অঙ্কই। হ্যাঁ, x2 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0, এর কেন্দ্র দিয়ে যায় বলছে এরকম। সো এটাও পারবা তোমরা। আচ্ছা, তোমাদের আরেকটা অঙ্ক এরকম ছিল, যদি ওই বইতে অঙ্কটা পাচ্ছি না, পুরাতন বইতে ছিল এরকম, যে এটা হচ্ছে ধরো 5-এর 5-এর আর কি, তবে এখানে নাই আর কি, অঙ্কটা উঠাই দিচ্ছি কিনা বলতে পারছি না। মানে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে আমার মানে গিভেন, ধরো আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার, এরকম একটা বৃত্তের সমীকরণ আছে, মাইনাসের 2x মাইনাসের 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা ধরো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। সো এখন তোমাকে বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, যে যা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, মানে এই বৃত্তের কেন্দ্রগামী, আর হচ্ছে তোমার 3,2 বিন্দু দিয়ে যায়, মানে এটার কেন্দ্রগামী আর হচ্ছে 3,2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, এরকমটা। মানে তোমাকে বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে যায় এটার কেন্দ্র দিয়ে যায় এবং কি তোমরা বলতে পারো যে 3,2 বিন্দুগামী এবং কি এক্স অক্ষকে স্পর্শ করে, এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তোমাকে, ঠিক আছে এটা। সো যদি এরকম হয় তাহলে ছবিটা একটু আগে আঁকি, মানে এটার কেন্দ্র দিয়ে যাবে আর একটা বিন্দুগামী আর কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। তার মানে 3টা শর্ত কিন্তু আমাকে দিয়ে দিছে, যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ আমি কিন্তু নির্ণয় করতে পারবো। সো দেখো এরকম, যেমন ধরো আমি এরকম, ধরো এটা হচ্ছে আমার এই, আচ্ছা এই 1 নং এটা সমীকরণ দেওয়া আছে। সো আমি কেন্দ্র কিন্তু বের করতে পারবো, এটার কেন্দ্র কী হবে দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে 1,2 হবে আর কি। সো 1,2 এটা হচ্ছে কেন্দ্র পাইলাম। সো এই কেন্দ্র দিয়ে যাবে আর হচ্ছে একটা বিন্দু দিয়ে যাবে আর এক্স অক্ষকে স্পর্শ করবে। সো এটা হচ্ছে ধরো আমার এই 1 নং বৃত্তটা। এটা একটু আলাদা ছিল এই জন্য এটা করলাম, আর বাকিগুলো সব সেম হয়। তাহলে দেখো এরকম, এটা হচ্ছে আমার 1,2 বিন্দু বা কেন্দ্রটা দেওয়া আছে, এটা সি, এটা হচ্ছে তোমার এই 1 নং বৃত্তের কেন্দ্র। এখন তোমাকে বলতে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবে যা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এরকম আর কি এবং এক্স অক্ষকে স্পর্শ করে। ধরো যদি বড় হয়ে যাবে অনেক, এরকম এই যে আরেকটা বৃত্ত যেটা হচ্ছে আমার 1,2 বিন্দু গেছে এবং এক্স অক্ষকে স্পর্শ করে। সো আমার স্কেলটা কই গেল, এইটা এখানে, যেমন দেখো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এটা আমার 0 বিন্দু। সো ও কী করছে আমার, দেখো এটা কেন্দ্র হচ্ছে, এটা কেন্দ্র হচ্ছে সি। সো দেখো হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে আর এই কেন্দ্র দিয়ে গেছে আর একটা বিন্দুগামী বলছে, ধরো ওটা বলছে 3,2 বিন্দুগামী, 3,2 বিন্দুগামী। সো এই বৃত্তটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। হ্যাঁ, সো এটা একটু আলাদা দেখে এটা আমি করলাম, তোমাদের বইতে আগে অঙ্কটা ছিল বাট উঠাই দিছে, এই জন্য আমি তোমাদের খাতায় উঠাই দিলাম। এখন দেখো আমাকে 3টা শর্ত দিয়েছে, এক্স অক্ষ স্পর্শ করে 1,2 বিন্দু দিয়ে যায় এবং 3,2 বিন্দুগামী আর কি, ঠিক আছে, বা 1,2 কেন্দ্র দিয়ে যায় আর এটা। তাহলে দেখো আমি বৃত্তের সমীকরণ কিন্তু বের করতে পারবো। এখন ফার্স্ট করে দেখো আমার, যদি আমি জিএফসি দ্বারা করি তাহলে বৃত্তের কেন্দ্র কী হবে, দেখো এটার বৃত্তের কেন্দ্র হবে তোমাদের, এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত, এটা হচ্ছে আমার 2 নং।
সো বৃত্তের কেন্দ্র মাইনাস জি কম মাইনাস এফ যদি হয় তাহলে আমি জানি এই বৃত্তের সমীকরণ হয় এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের তোমাদের 2gx প্লাসের 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখন সিটা দেওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি, দেখো আমরা কিন্তু জানি যে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন কিন্তু আমার জি স্কোয়ার ইকুয়াল সি হয়। যেমন যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমার জি স্কোয়ার টু কিন্তু সি হবে, এটা কিন্তু আমরা জানি। তাহলে কারণ ওই যে আমরা দেখছিলাম যে 2 জি স্কোয়ার মানে সি ইকুয়াল টু 0 হয়, কারণ এখানে কর্তৃত্বটা শূন্য, সেটা থেকে জি স্কোয়ার টু সি হবে। তাহলে আমি এখানে প্লাস সি এর জায়গায় প্লাসের জি স্কোয়ার ইকুয়াল টু 0 রাখলাম। এটা কিন্তু আমার 2 নং বৃত্তের সমীকরণ। সো আমার দেখো আননোন কিন্তু এখন 3টা নেই, আননোন আছে 2টা। সো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন 2টা আননোন বলতে জি আর এফ আছে। সো 2টা আননোন জন্য আমার কিন্তু ও আমাকে 2টা বিন্দু বলে দিচ্ছে, একটা হচ্ছে 3,2 একটা হচ্ছে 1,2। হ্যাঁ, তার মানে 2টি আননোনের জন্য আমার 2টি বিন্দুই যথেষ্ট 2টি আননোন বের করার জন্য, মানে জি আর এফ বের করার জন্য। তাহলে দেখো আমি কী করি, সমীকরণে 1,2 আর 3,2 বিন্দু আলাদা আলাদা করে বসিয়ে দিই, দেন সলভ করলে দেখো জি আর এফ এর মান চলে আসে। তাহলে দেখো আমি এরকম বলতে পারি যে আমার এই 2 নং বৃত্তটি হচ্ছে 1,2 বিন্দুগামী। সো দেখো আমি বলতে পারি যে এরকম দুই নং বৃত্তটি হচ্ছে তোমাদের 1,2 বিন্দু মানে কেন্দ্রগামী আর কি। বিন্দুগামী একটা বের করি, দেখো এটা বসা দিলে দেখো 1 4, দেন এখানে কত আসবে 2, এখানে আসবে কত 4, এরকম আসে। তাহলে আসবে তোমাদের 1 + 4, দেন আছে প্লাসের 2g প্লাসের তোমাদের 4f আছে প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম আসে। সো দেন তুমি কি করতে পারবা যে এখানে আমার জি স্কোয়ারটা আগে নিয়ে আসি, তাহলে জি স্কোয়ার প্লাসের 2g প্লাসের 4f ইকুয়াল টু, তুমি যদি ধ্রুব করতে পারেন তাহলে -5। এটা ধরো আমার 3 নম্বর একটা সমীকরণ। সো এটা আমি একটা গেলে এখন আরেকটা বিন্দুগামী ও। সো তুমি বলতে পারো যে আবার হচ্ছে তোমার এই বৃত্তটি হচ্ছে তোমার 2 নং বৃত্তটি হচ্ছে তোমার কত 3,2 বিন্দুগামী। 3,2 সলভ সিদ্ধ করে দেয়, তাহলে দেখো কি আসবে, আমি যদি বসাই দিই তাহলে দেখো এখানে হচ্ছে 9, এখানে আসে তোমার 4, এখানে কত আসে তোমাদের 18, সরি এখানে 6 আসে, যেহেতু একটা কত ছিল 3,2, হ্যাঁ 6 আসে, এখানে আসে কত 4, মানে 4f প্লাস জি স্কোয়ার। তাহলে এরকম আর কি যে সুতরাং বলতে 9 + 4 প্লাস তোমার কত ছিল এখানে 6g প্লাস 4f প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। সো এটাকে যদি একটু করো তাহলে জি স্কোয়ার আসবে, তারপর রাখতে হচ্ছে প্লাস 6g দেন প্লাস 4f ইকুয়াল টু হচ্ছে -13। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এখন দেখো এই দুটো সমীকরণকে আমি সমাধান করে জাস্ট জি আর এফ এর মান বের করবো। এখন কথা দেখো আমার জি স্কোয়ারটা আমি কোনো মতে বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ আমার স্কোয়ারটা থাকলে সমস্যা। দেখো এখানে জি স্কোয়ার সেখানে জি স্কোয়ার, তার মানে কি যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার জি স্কোয়ার কাটা যায়। তাহলে তুমি কী করো 4 নং থেকে 3 নং বিয়োগ করে দাও, মানে এই 4 নং থেকে আমি 3 নং যদি বিয়োগ করে দিই তাহলে জি স্কোয়ার কাটা যায়। তাহলে আর কি আসে দেখো, আমাদের এখানে 6g আছে 2, তাহলে 4g, আর এখানে 4 আছে 4 কাটা যায়, আর এখানে আছে -13, এখানে আছে -5। সো এটা হচ্ছে তোমাদের আসবে এরকম, যেমন দেখো 4g থাকবে, মানে এই পাশে থাকবে 4g, কারণ এখানে দেখো আমার সব কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, থাকতেছে কি শুধুমাত্র দেখো এখানে শুধু 4g, তা এখানে আছে -13, আর এটা হয়ে যায় তোমার প্লাসের 5, তাহলে কত আসে দেখো -8 এরকম। তাহলে দেখো আমার জি ইকুয়াল টু আসছে কত, বা জি ইকুয়াল টু আসছে -2, জির মান পেয়ে গেছি। তাহলে তুমি 3 নংয়ে জির মানটা বসাই দিতে পারো এখানে, তাহলে এফের মান পেয়ে যাবে তুমি। 3 নংয়ে যদি বসে দিই তাহলে কত হয় দেখো 4 প্লাসের 4, সরি 3 নং এটা -4 হবে, -4, দেন হচ্ছে তোমাদের এখানে কত আসে যে +4f ইকুয়াল টু -5 এরকম। সো দেখো এটা 4 কাটা, তাহলে আমার এখানে এটাকে যদি নিচে নিয়ে তাহলে হচ্ছে তোমাদের আর এফ ইকুয়াল টু আসবে -5/4।
ইকুয়াল হলো -5/4। তাহলে দেখো আমার কিন্তু সমীকরণ চলে আসবে। তাহলে আমি কি করি, এখানে জাস্ট সমীকরণটা তোমাদের কী ছিল, 2 নং সমীকরণ দেখো, এটা তো 2 নং, এখানে আমি জাস্ট GRF এর মানটা বসাই দিই, তাহলে x স্কোয়ার। সুতরাং তোমার 2 নং সমীকরণ হতে এরকম পাই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার 2gx, তাহলে 2g পাইছি কত, -2, তাহলে তোমাদের -4x, দেন এটা হচ্ছে তোমাদের কত, -5/4। তাহলে এখানে 2 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাসের তোমাদের 5/2 আসবে, 2 × y প্লাস হচ্ছে তোমাদের কত, দেখো আমার এটা গেল। এরপর আমি হচ্ছে তোমাদের জি স্কোয়ার কত, এখানে দেখো 4 = 0। সো দেখো আমরা একদম ভগ্নাংশ রাখি না, এই জন্য আমি 2 দ্বারা গুণ করে দিই, পুরো সমীকরণ করি, তাহলে আসবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার -8x -5y প্লাস 8 = 0। এই হচ্ছে তোমাদের সমীকরণ। এটা আমি জাস্ট 2 দ্বারা গুণ করে দিচ্ছি আর কি পুরো সমীকরণটা। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি এই অঙ্কটা 5-এর 5, ঠিক আছে। তো এটা গেল। এরপরে তোমাদের 5-এর সবগুলো তাহলে পারবা। এরপরে তোমরা 6 দেখতে পারো। 6গুলো ইম্পর্টেন্ট, যে একটি বৃত্তের কেন্দ্র 6,0 এবং তা এত বৃত্ত ও এত রেখার ছেদবিন্দু বৃত্তের সমীকরণ। এগুলো এক টাইপের অঙ্কই। আচ্ছা, একটা সেকেন্ড পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এটা তোমাদের গেল। এরপরের অঙ্ক 6 দেখো, 5-এর বাদবাকিগুলো তোমরা পারবা। সো 6 নাম্বার কি বলছে, যে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 6,0 এবং তা x + y - 4x = 0 বৃত্ত এবং x = 3 রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তের সমীকরণ নির্ণয় করে। মানে এইটা হচ্ছে কেন্দ্র, আর এই একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, এর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এটা একদম সহজ আর কি, সব তো বলেই দিছি। 6-এর 1 যেমন এরকম বলছো যে আমার তুমি বলতে পারো যে গিভেন x স্কোয়ার প্লাস y স্কোয়ার -4x = 0 একটা বৃত্তের সমীকরণ দিচ্ছে আর একটা সরলরেখা দিচ্ছে x = 3। সো বলছে যে এই দুইটার একটা বৃত্ত একটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। যেমন ধরো কেন্দ্র দেওয়া আছে তোমাদের কত, 6,0। তো ধরো এটা হচ্ছে তোমার এরকম, আমি একটু দেখাই তোমাদের। তো এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত, এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত। এই সমীকরণ থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়, বাট আমরা আগে অঙ্কটা করি। কোন জায়গায়, এখানে দেখো, এখানে কিন্তু আমার f = 0 ছিল, যার কারণে আমার ওয়াইটা নাই। তারপরে এখানে ধ্রুবপদ 0 ছিল, হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে তোমার এই ভিতরে ছিল কিন্তু মূল বিন্দুগামী। আর এখানে যেহেতু আমার ওয়াইটা নাই, y = 0 ছিল, তখন কিন্তু আমার কেন্দ্রটা কিন্তু x অক্ষের উপর অবস্থিত হবে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো অত কিছু নিয়ে ভাবার দরকার নেই, ওইগুলো আমরা জানি। সো এখন আমরা এই দিক থেকে আগে দেখো, আমাকে বলছে যে এই যে 1 নং বৃত্তটা আছে, এই 1 নং বৃত্ত আর এটার ছেদবিন্দু দিয়ে যাবে, আর এই 2 নং সরলরেখার ছেদবিন্দু। তাহলে দেখো আমি যে 2 নং সরলরেখাটা ধরো, মানে এটা কি রাফ ছবি, রিয়েল ছবি না। সো আমার স্কেলটা কই, এই তো, এটা হচ্ছে আমার ধরো 2 নং সরলরেখা, আর যে কোনো একটা সরলরেখা দিলাম। যদিও x = 3 আমার যেই সরলরেখাটা অবশ্যই কি আমার y অক্ষের সমান্তরাল হয়, সো এই জন্য আমি একটু খারাপভাবে দিলাম। সো দেখো এই 1 নং বৃত্ত 2 নং সরলরেখার ছেদবিন্দু দেখো দুইটা, এটা ধরো আমার a বিন্দু, এটা হচ্ছে আমার b বিন্দু, এটা হচ্ছে আমার b বিন্দু। এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমার x = 3, 2 নং সরলরেখা, এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত। সো এখন এই দুইটা ছেদবিন্দু যাবে, আর একটা হচ্ছে তোমার বলছে যে ওর কেন্দ্র দেওয়া আছে 6,0। হ্যাঁ, এখন দেখো
আমরা যদি এরকম হয়, যেমন দেখো আমি একটু বৃত্তটা আঁকি, একটু ডিফারেন্ট কালার, এটার মধ্যবিন্দু নিলে আর কি হবে, মানে এদিকে দিলে হবে। একটা যাচ্ছে তো না, এই যে দেখো একটা বৃত্ত, আর তুমি এই সরল রেখাটার মধ্যবিন্দু নিলে হবে, মধ্যবিন্দু নিয়ে দেখ সোজা বরাবর টানবা তাহলে হবে। সো এই যে ঘটনাটা হলো, তাহলে এই যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র কিন্তু আমাকে বলে দিচ্ছে, কেন্দ্র বলছে আমার এটা হচ্ছে সি, হচ্ছে আমার 6,0 বলে দিছে, আর এই দুইটা বিন্দু দিয়ে যায়। এখন এটা তুমি দুইভাবে করতে পারো, সমস্যা নাই। একটা হচ্ছে তোমাদের দেখো আমরা কি করতে পারি, এখানে এই যে 1 নং বৃত্ত আছে আর 2 নং সরলরেখা আছে, এই দুইটাকে যদি আমি সমাধান করি তাহলে কিন্তু আমার এ আর বি বিন্দুটা বের হয়ে যাবে, বা ছেদবিন্দু কিন্তু তোমার বের হয়ে যাবে। সো যদি ছেদবিন্দুটা বের হয়ে যায় তাহলে দেখো আমরা তো জানি যে কেন্দ্র থেকে পরিধিবিন্দু দূরত্ব হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। সো এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ হবে, এইটা বা এটাও বৃত্তের ব্যাসার্ধ হতে পারে, কোনো সমস্যা নাই। এই যে বৃত্তের ব্যাসার্ধ মানে এইটা, দেখো এটা বা এটা দুইটা বলো, এটা আর এটা আর, বুঝতে পারছো? সো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তুমি যদি ছেদবিন্দু কষ্ট করে বের করতে, এ বের করো বা বি বের করো, যেটা বের করো না কেন, আমি বের করতে পারলে দেন এই দুটো বের করতে পারি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের হয়ে যাবে, আর আমার কেন্দ্র কিন্তু দেওয়া আছে, তাহলে এস কমা কি কমা আর দিয়ে করতে পারবো, মানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা করা যাবে। ঠিক আছে, সো এখানে দেখো ছেদবিন্দুটা বের করা সহজ, কেন সহজ, কারণ এখানে এক্স ইকুয়াল টু 3 তোমাকে দেওয়া আছে, সো তুমি 3 বসালে কিন্তু মানটা এটা, মানে এটার সমাধানটা খুব সহজ, এর জন্য আমরা ছেদবিন্দুটা বের করে করি এখানে। তাহলে 1 নং সমীকরণে তুমি কী করো, এক্স ইকুয়াল 3 বসাই দাও, তাহলে এরকম বলতে পারো যে 1 নংয়ে আমরা কী করি যে এক্স ইকুয়াল টু 3 বসিয়ে, এক্স ইকুয়াল টু 3 বসাই, তাহলে কী আসে দেখো আমার এটা হচ্ছে 9 প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের এখানে 3 বসে আছে 12 0, তাহলে কত আসে দেখো এখানে আমার হচ্ছে তোমাদের 3 মানে -3, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তোমাদের আসবে হচ্ছে 3, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে তোমাদের প্লাস মাইনাস, সো ওয়াই দুইটা মান আসছে। হ্যাঁ, সো ওয়াইয়ের দুইটা মান আসছে। এখন দেখো দুইটা মান আসছে কেন, কারণ আমার এখানে যে দেখো ছেদবিন্দু কিন্তু দুইটা, বুঝতে পারছো? আর এক্সের মান কিন্তু আমার একটা, এক্সের মানে একটা বলতে তোমার এক্স ইকুয়াল 3, মানে এখানেও কিন্তু এটার ভুজ হচ্ছে 3, আর কোটিটা আলাদা, এখানে কি ভুজ 3 কোটিটা আলাদা, বুঝতে পারছো? সো যেহেতু আমার এখানে বিন্দু আসছে, মানে ওয়াইয়ের দুইটা মান আসছে, অবশ্যই আমার কিন্তু বিন্দু এখানে একটা না, বিন্দু কিন্তু দুইটা এখানে দেখাই যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে ছেদবিন্দু দুইটা হচ্ছে, আমি একটা হবে হচ্ছে এরকম, যেমন অর ক্ষেত্রে যদি উপর, তাহলে একটা হচ্ছে 3, তাহলে এক্সট্রা 3 হবে, আর ওয়াইটা হচ্ছে তোমাদের প্লাসের √3 এটা, আর অরটা হবে ক্ষেত্রে 3 হবে, আর এটা হচ্ছে মাইনাসের √3, তাহলে ছেদবিন্দু আমি বের করে ফেলছি, বুঝতে পারছো? সো তাহলে দেখো আমি কিন্তু এই দূরত্ব বা এই দূরত্ব বের করতে পারি, তাহলে তুমি বলতে পারবা যে সুতরাং ছেদবিন্দু দ্বয় দেওয়া হবে তোমাদের এরকম এক্স কমা ওয়াই ইকুয়াল টু তোমাদের 3 প্লাস মাইনাস √3, আর দুইটা ছেদবিন্দু পাইছি। তাহলে তুমি এরকম বলে দাও যে এবার আমরা কিন্তু কেন্দ্র জানি এবং ব্যাসার্ধটা বের করে ফেলি, তাহলে দেখো যে এরকম বলতে হবে যে কেন্দ্র 6,0 থেকে ছেদবিন্দু কত আমার 3, প্লাস মাইনাস √3 এর দূরত্ব
দূরত্ব হবে আমার কি ব্যাসার্ধ, মানে বৃত্তের ব্যাসার্ধ আর বুঝছো। সুতরাং তুমি আর বলতে পারো। দেখো এটাবার দেখো আমার যদি দূরত্ব বের করে তাহলে 6 যায়, তাহলে 6 - 3 হোল স্কোয়ার প্লাসে দেখো এখানে কি আসে, আর 0 মাইনাসে মানে 0 প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার এরকম দিলে হয় দেওয়া হয়। তাহলে কী আসে এখানে দেখো আমার আসতে হচ্ছে 3 গেলে আসে 9 আসে, এখানে আছে +3, ঠিক আছে। তাহলে 12 রুট ওভার 12। সো এটাই আসছে তোমাদের আর বৃত্তের ব্যাসার্ধ চলে আসছে। সো দেখো এখন আমি কেন্দ্র জানি আর বৃত্তের ব্যাসার্ধ জানি, সুতরাং তুমি বলতে পারবে যে সুতরাং 6,0 কেন্দ্র এবং রুট ওভার 12 একক, না এটা একক লিখে দাও, এটা একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা কীভাবে দেখো, x - 6 দিয়ে করে দিই, তাহলে x - 6 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো 12 স্কোয়ার - 12। তাহলে এটাকে আমি যদি ভাঙাই দিই x স্কোয়ার - 12x প্লাস 36 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 12। সো এটাকে সাদা লেখা এরকম আসে x স্কোয়ার প্লাস y স্কোয়ার - 12x, এটাকে এবার সান্ড করতে হবে 24 প্লাস 24 ইকুয়াল টু 0। সো এইটাই তোমার বৃত্তের সমীকরণ আর কি, এটাই অ্যান্সার। সো দেখো এখানেও কিন্তু আমার ওয়াইটা নাই, হ্যাঁ ওয়াই নাই মানে কি, মানে এফটা 0 ছিল, এফটা 0 মানে কি তোমার এটার কেন্দ্র আমার কি ছিল এক্স অক্ষের উপর অবস্থিত ছিল। সো এটা হচ্ছে গেল। সো তুমি এইভাবে করতে পারো। এখন এটা তো আমরা পারি একভাবে করতে, এটা আমরা কখন করে জানো, যখন আমি দেখি যে সমাধানটা সহজ, মানে সরল রেখাটা এবং বৃত্তটার যে সমাধান করে ছেদবিন্দু বের করছি না, তখন আমরা এইভাবে করি। কিন্তু আমরা আরেকটা মেথড জানতাম, আরেকটা মেথড কি তোমাদের যে মনে আছে যে একটা বৃত্ত ও একটা সরলরেখার ছেদবিন্দু আমি বৃত্তের সমীকরণ মনে আছে তো, আমি পড়াইছিলাম। সো ওইটা দিয়েও করতে পারি, বাট এখানে যেহেতু সমাধানটা সহজ ছিল এই জন্য আমরা এভাবে করছি আর কি। হ্যাঁ, সো তোমাদের যদি মনে থাকে মানে মেথড 2টা ছিল এরকম, তোমাদের জাস্ট একটু মনে করে দিই। তবে এটা আমরা মেথড 1এই করবো যেহেতু আমার সমাধানটা সহজ ছিল। তাহলে একটি সরল রেখা ও একটি বৃত্তের আর কি, বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা ছিল এরকম, যেমন ধরো এটা হচ্ছে আমার এটা ছিল এরকম, যেমন এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আর এটা হচ্ছে একটা সরল রেখা। ধরো এটা একটা সরল রেখা, এটা বৃত্ত আছে, আর এটা হচ্ছে আমার একটা সরল রেখা। সো দেখো এদের ছেদবিন্দু কিন্তু এই দুইটা, তাহলে এটা হচ্ছে আমার বৃত্তটা আর এটা হচ্ছে আমার সরল রেখাটা। সো এখন তাহলে আমরা জানি যে ধরো এরকম একটা বৃত্ত যেটা হচ্ছে তোমার এই দুইটা, মানে এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে, যেমন এরকম। আরেকটু জানি এরকম, এটা এই ছেদবিন্দু দিয়ে যাবে। যদি এরকম হয় তাহলে এই যে বৃত্তের সমীকরণ, মানে একটি সরল রেখা আর একটা বৃত্তের ছেদবিন্দু বৃত্তের সমীকরণ, এটা ছিল এদের সমীকরণ হবে এরকম যে বৃত্ত মানে এই বৃত্তটা প্লাস কে ইন্টু সরল রেখা ইকুয়াল টু 0 ছিল। সো এটা একটা শর্ত ছিল যে কে ইজ নট ইকুয়াল টু 0, এরকম যদি মনে থাকে।
একটা বৃত্ত একটা সরলরেখা ছেদবিন্দু বৃত্তের সমীকরণ ছিল এরকম। সো এভাবে আমরা এটা করতে পারতাম, বাট তোমাকে সবসময় বুঝতে হবে যে কোনভাবে অঙ্কটা করলে আমার বা কোন মেথডে করলে অঙ্কটা করলে আমার সহজ হবে, এটা তোমাকে সবসময় বুঝতে হবে। দেখো আমরা এই যে অঙ্কটা করছি কারণ এখানে সমাধানটা সহজ ছিল, কারণ x = 3 ছিল। এই যে এখানে আমার x = 3 দিয়েছে, সো জাস্ট x = 3 বসাই দিয়েছি, আমার এখানে সহজেই বের হয়ে গেছে আর কি। ঠিক আছে, যে এখানে বলা ছিল x = 3, তাই y এর মানটা আমার কিন্তু বের করতে কোনো কষ্ট হয় না আর কি। হ্যাঁ, কিন্তু যখন দেখি যে সমীকরণগুলো আমার কি সুন্দর না, সমাধান করতে অনেক কষ্ট হয়, তখন আমরা সমাধান না করে জাস্ট কী করি, এই ডিফারেন্ট সূত্রটা দিয়ে করে দিই, মানে এই সূত্রটা করে দিই। যেমন দেখো তোমাদের আমি যদি 2টা দেখাই, যেমন দেখো কী বলছে যে মূলবিন্দু এবং x² + y² - 2x - 4a -4 বৃত্ত ও 2x + 3y + 1 রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু এই বৃত্ত আর এই সরলরেখাকে তুমি যদি সমাধান করতে দাও, সমাধান করে দুটো ছেদবিন্দু বের করো, সেটা কিন্তু মোটামুটি কষ্টই হবে, কারণ এখানে দেখো মানে সমীকরণটা কিন্তু একটু সহজ না। হ্যাঁ, সো এখানে x = 2 বা y = 1 এরকম কিছু দেওয়া নাই, সো এটা সমাধান করা কঠিন। সো এইসব ক্ষেত্রে আমরা কী করি, জাস্ট এই ডিরেক্ট সূত্রটা ইউজ করি। আর এই সূত্রের শর্ত ছিল কে করলে 0 হবে না, কারণ কে করলে 0 হলে কী হয়, দেখো এই পুরোটাই কিন্তু 0 চলে আসে, তাহলে কি আমার এই বৃত্তটাই আমি পাবো, এই বৃত্ত পাবো না, তাহলে এই বৃত্ত, কারণ এই বৃত্ত তো আমার এই ছেদবিন্দু দিয়েই গেছে, তাই না, মানে ও ওর সাথে মিলে যাবে এরকম একটা অবস্থা। সো এখানে দেখো আমার সমাধানটা কঠিন দেখে আমি কী করবো, হচ্ছে 2 বলছে গিভেন একটা বৃত্তের সমীকরণ সেরকম যে x² + y² - 2x - 4y - 4 = 0। এটা আমার 1 নং বৃত্ত, একটা সরলরেখা দিচ্ছে অ্যান্ড আর 2x + 3y + 1 = 0, এটা আমার 2 নং সরলরেখা। সো এখন কথা হচ্ছে আমার ধরো এরকম এটা ধরো আমার 1 নং বৃত্ত, বড় করে রাখলে ভালো হতো, আর এটা 1 নং বৃত্ত, আর এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত, আর ধরো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখাটা, সো এটা 2 নং সরলরেখা, আর এদের ছেদবিন্দু হচ্ছে এই দুটো, এই একটা। সো এখন আমার হচ্ছে 3 নং একটা বৃত্ত, যেটা হচ্ছে আমার কি করবে, এই আমাদের ছেদবিন্দু দিয়ে যাবে আর কি, একদম মাঝামাঝি নিলেই হয়। দেখো আমার 3 নং বৃত্তটা হচ্ছে, এটা হচ্ছে আমার 3 নং, এই বৃত্তটা হচ্ছে আমার ওদের ছেদবিন্দু দিয়ে গেছে আর কি। তার মানে আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই দুইটাকে সমাধান করে আমি যদি এই দুইটা বিন্দু বের করতে চাই, সেটা আমার কাছে কঠিন হবে। তাহলে তুমি এরকম বলতে পারো যে 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কী হবে, দেখো এরকম হবে। দেখো আমার হচ্ছে প্রথম হচ্ছে তুমি 1 নং বৃত্ত লিখবা x² + y² - 2x - 4y - 4, মানে লেফট সাইডে লিখবা, দেন লিখবা প্লাস k ইন্টু সরলরেখা। সো সরলরেখাটা কি ছিল 2x + 3y + 1, ঠিক আছে, এই কত ছিল আমাদের 0 এরকম। সো এখানে শর্ত হচ্ছে তোমার কে 0 হতে পারবে না, এরকম ছিল ব্যাপারটা। এখন দেখো আমার কথা হচ্ছে যে আমার এই বৃত্তটা দেখো 3 নং বৃত্তটা কিন্তু আমার মূলবিন্দুগামী ও বলছে, হ্যাঁ এটা ও বলে দিছে। সো এখন কথা হচ্ছে ভাই আমার মেন কথা এখানে আমি এই যদি কে এর মানটা বের করতে পারি, তাহলে দেখো আমার কিন্তু সব জানা হয়ে যায়, শুধু কেটাই আছে আননোন। এখন কে এর মান বের করতে হলে ও আমাকে আরেকটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে ও মূলবিন্দুগামী। এখন দেখো যেহেতু মূলবিন্দুগামী, সো কে এর মান বের করার জন্য আমার শর্ত হচ্ছে একটা, যে আমার এই বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, মানে ধরো এটা হচ্ছে আমার 0,0 বিন্দুগামী ও বলে দিয়েছে। এখন মূলবিন্দুগামী হলে কি হয়, আমি জানি যে ধ্রুবক পথটা শূন্য হয়, বা একটা বৃত্তের সমীকরণে c = 0 হয়, বা একটা ধ্রুবক পথ কিন্তু শূন্য হয়।
এখন ধ্রুবপদ শূন্য হয়, দেখো তার মানে কি আমার এই যে এটা হচ্ছে আমার কত 3 নং সমীকরণ আর কি। সো এই সমীকরণের ধ্রুবপদটা আমার কী হবে, শূন্য হবে, কারণ এটা আমি যখন বের করবো কে এর মান, তখন আমি দেখবো যে এটাকে আমি সমাধান করলে দেখবো যে হ্যাঁ, বা এটাকে আমি যে ক্যালকুলেট সিম্পলিফাই করি তখন দেখবো আমার এখানে ধ্রুবপদটা নাই বা ধ্রুবপদটা শূন্য হয়েছে। সো এখন আমি কি করি, এটাকে ভেঙে বা গুণ করে দিয়ে দেন আমি কি করতে পারি যে সিম্পলিফাই করতে পারি বা ধ্রুবপদটা শূন্য লিখতে পারি, কিন্তু আমি অত কষ্ট করব না। দেখো আমার এখানে কাহিনী কী হয়েছে যে এই সমীকরণে আমি কি করব, এই 0 0 বিন্দু বসাবো, কারণ দেখো যেহেতু আমার এই 3 নং বৃত্তটা হচ্ছে আমার 0 0 বিন্দুগামী, অবশ্যই 0 0 বিন্দু দ্বারা আমার এই সমীকরণগুলো সিদ্ধ হবে। সো সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে দেখো কি হবে যে আমার এখানে কি হবে যে সব কিছু কিন্তু এখানে থেকে দেখা যায় শূন্য হয়ে যাবে, শুধুমাত্র ধ্রুবপদ ছাড়া। মানে দেখো আমি এটাকে এখানে বসাবো, বসালে আমার কি হবে, দেখো বসালে আমি বসে কিন্তু আমি কে এর মানটা বের করতে পারবো, কারণ এখানে এক্স জায়গায় 0 বসাবো, ওয়াই জায়গায় 0 বসাবো, এরকম করলে কে এর মানটা কি আমি কিন্তু মানে এই পুরো জায়গায় আমি 0 0 বসালে আমি কে এর মানটা বের করতে পারবো। দেন কে এর মানটা এখানে বসাই দেবো, মানে কে এর একটা মান পাবো যে কোনো কে এর মান পেলে দেন 3 নঙ্গে বসাই দিলে আমার পুরো সমীকরণ বের হয়ে যাবে। সো এটা আমি করতে পারি, মানে পুরো সমীকরণ 0 0 বসাতে পারি। এখন আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ কী করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে একটা সমীকরণে যদি একটা বৃত্ত যদি আমার কী হয় মূলবিন্দুগামী হয়, তাহলে ওই সমীকরণ ধ্রুবপদটা শূন্য হয়। তাহলে দেখো আমার এই সময় কী কী ধ্রুবপদ আছে, দেখো ধ্রুবপদ আছে এখানে আছে -4, আর এখানে আছে কি দেখো এখানে আছে 1। সো 1-এর সাথে যদি আমি কি গুণ করি তাহলে কি আসে শুধু কি, আর বাদ বাকি সবগুলো কিন্তু এক্স ওয়াই বা এক্স ওয়াই স্কোয়ার এরকম। তাহলে দেখো এখানে থাকছে -4, এখানে থাকতেছে তোমার +k, যদি আমি গুণ করে দিই তাহলে ধ্রুবপদ কী থাকতেছে টোটাল -4 +k এরকম থাকতেছে। তাহলে আমার যেহেতু ধ্রুবপদটা কী হবে এই সমীকরণে থাকবে না, তাহলে আমি -4 +k = 0 লিখতে পারি শর্ত অনুসারে, কারণ এটা তো আমার মূলবিন্দুগামী, আর মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ তো ধ্রুবপদ থাকে না, তার মানে কি আমার এখানে ধ্রুবপদটাকে আমি যেভাবে ক্যান্সেল করতে হবে। তাহলে দেখো এখান থেকে -4 +k = আমি 0 লিখতে পারি, কারণ এখানে শর্ত অনুসারে আমার কী হবে ধ্রুবপদটা শূন্য হবে। সেটাই আমি করি। সুতরাং আমি লিখব যে 3 নং বৃত্তটি মূলবিন্দুগামী। মানে 0 0 0 বিন্দুগামী। এখন ভাই যারা এটা না বুঝো যে আমার এই টেকনিকটা করছি কেন করছি, কারণ আমার দেখো আমি পুরো সমীকরণে যদি 0 0 বাসায় দেখা যায় ক্যালকুলেশনটা বড় হবে, দরকার আছে আমি কি করি, আমি তো বুঝতে পারতেছি যে এখানে ধ্রুবপদটা কী হবে, শূন্য হবে। সো ওই অনুযায়ী আমি কাজ করতেছি। বাট তোমরা যদি না বুঝো তোমরা এখানে এটা বসায় করতে পারো, সমস্যা নেই। দেখো বসাইলেও কিন্তু সেমই আসবে সবগুলো, এখানে 0 + 0 হবে -0, তারপর এখানে থাকবে -4, এখানে হচ্ছে তোমাদের এখানে আসবে 0, এখানে আসবে 0, এখানে থাকবে কি তোমাদের +k = 0, সেই একই কথা। তো তাহলে আমাদের -4, সুতরাং -4 প্লাসের কী হবে k = 0, তাহলে k আসে 4, k = 4 আসে। তাহলে তুমি 3 নং সমীকরণে k এর মানটা জাস্ট বসাই দাও, বসে তাহলে এখানে ছিল x² + y² প্লাস আছে -2x - 4y, তাহলে -2x - 4y এরকম ছিল। দেন ছিল হচ্ছে তোমাদের k ছিল 4, তাহলে হচ্ছে 8x + 8x দেন আছে +12y আচ্ছা +4 = 0 এরকম। সো তুমি একটু ইয়া করো, দেখো এখানে আমার কী আছে ঠিকঠাক লিখছি তো সব। 4x তাহলে এখানে কী থাকে দেখো x² + y², এখানে কি কিছু কাটা যায়, -6x, ধ্রুবপদ তো কাটা যাওয়ার কথা, এই 4টা থাকবে না এখানে, ভুলটা করলাম কোথায়, 2x - 4y, 2x - 4y, এখানে একটা -4 ছিল, দেখছো এটা বাদ আমি লিখিয়ে নিই, -4y পরে একটা -4 ছিল, কারণ ধ্রুবপদ তো থাকবে না ভাই, তাহলে এই -4 এই +4 কাটা। সো 6x, তারপর দেখো এখানে কি আছে y আছে 12, y এখানে আছে তোমাদের 4y, তাহলে কত থাকে 8, তাহলে +8y = 0। দেখো সমীকরণে কোনো ধ্রুবপদ নাই। সো এটা একটা চেক করার বিষয়, দেখো 4 আর 4টা কিন্তু কাটা গেছে, ঠিক আছে। সো সবসময় এর কারণ দেখো ভিতরে মূলবিন্দুগামী হলে কোনো ধ্রুবপদ থাকবে না আর কি, ঠিক আছে। সো তাহলে তোমার ধ্রুবপদ
যাই থাকুক না কেন সেটা কিন্তু কাটা যাবে। সো এটা গেল। সো এইভাবে করবা কখন, যখন দেখবো যে আমার তোমাদের ওই ছেদবিন্দুটা বের করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে বা সমাধানটা কঠিন। ঠিক আছে, সো এটা গেল। এরপর হচ্ছে তোমাদের 7 নাম্বার একটা অঙ্ক দেখো। 7 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা 3টা স্টার দেওয়া, অনেক জায়গায় আসছে। হ্যাঁ, মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষে ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দুগামী এবং বলছে যে এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে এত অংশ ছেদ করে। সো আসলে সত্যি কথা বলছে এই অঙ্কটা আর কি বিভিন্নভাবে পরীক্ষায় আসছে। তাহলে এটা আমরা চেষ্টা করবো যে 4-5টা মেথডে মানে অ্যাটলিস্ট করার জন্য। হ্যাঁ, 4-5টা মেথডে কি করা যায় কি না। সো এখন দেখো বলছে যে মূলবিন্দুগামী এবং এক্স অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 আর 5 একক বা 3 and 5 একক কী করে অংশ কেটে নেয়, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমার 7-এর 1। সো এটা ধরো আমরা আর কি একটু বাংলা কথা লিখে করবো। এটা হচ্ছে ধরো মেথড 1। সো আমি আগে তোমাদের চিত্রটা দেখাই, চিত্রটাই আসলে এখানে। যেমন ধরো এটা হচ্ছে আমার বৃত্তটা, একটু বড় করে আঁকায় ভালো, আর এখানে অনেক কিছু বোঝার আছে। মূলবিন্দু যে এবং এক্স অক্ষ এক ধনাত্মক দিকে 3 আর 5 অংশ কেটে নেয়। সো এটা বৃত্তের কেন্দ্র, সমস্যা নাই। সো এক্স অক্ষ ও এক ধনাত্মক দিক থেকে, তাহলে দেখো বিষয়টা এরকম হয়। এরকম একটা অঙ্ক আমি তোমাদের পড়াইছিলাম হয়তো। এটা হচ্ছে আমার ধরো এক্স অক্ষ একটা ধনাত্মক দিক থেকে। এটা হচ্ছে আমার 0 0 বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, মূলবিন্দু দিয়ে যায় এবং কি করছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক এবং মানে এটা হচ্ছে তোমাদের 3 একক এই অংশটা, আর ওয়াই অক্ষের ধনাত্মক হচ্ছে এই অংশটা হচ্ছে আমার কত 5। এইটা এইগুলা ইনফরমেশন দিচ্ছে আর কি। সো এখন দেখো চিত্রটা একে আমি কি বুঝতে পারলাম, দেখো আমি জিনিসগুলো আগে লিখে দিই। যেমন এই যে এই বিন্দু সেট করছে, দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমি জানি, কারণ ও বলছে এটা হচ্ছে আমার 3, মানে এটার ভুজ হচ্ছে 3। এটা যদি আমার এই বিন্দু হয়, ধরো এটা আমার এই বিন্দু হলে তাহলে এটার ভুজ হচ্ছে 3 আর কোটি তো 0, কারণ এক্স অক্ষের উপর যে এক্স অক্ষের যে কোনো বিন্দুতে আমার কি হয় যে ওয়াই মানটা 0 হয়, তাহলে এটা কিন্তু আমার হবে 3,0। আমি এই বিন্দু কিন্তু জানি। এরপরে তুমি যদি এখানে দেখো এটা হচ্ছে এটা ওয়াই করবে একটা বিন্দু, এটা ধরো আমার বি বিন্দু। সো যদি বি বিন্দু হয় তাহলে দেখো এইটা যদি আমার 5 হয় তাহলে এটা হবে কি আমার ভুজটা 0 হবে, তাহলে কি হবে কোটিটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 0,5। বি বিন্দু বের করে ফেললাম আমি। দুইটা বিন্দু কিন্তু আমি দেখো বলার সাথে সাথে ছবি আঁকার সাথে সাথে আমি কিন্তু দুইটা বিন্দু বের করে ফেলতে পারছি, বুঝতে পারছো? সো এটার কারণে দেখো এখন আমার কাহিনী হয়েছে কি, যেহেতু আমি অটোমেটিক দুইটা বিন্দু বের করে ফেলছি, তাহলে দেখো এই বৃত্তটা কিন্তু আমার 3টা বিন্দুগামী হয়ে গেছে। একটা হচ্ছে এই বিন্দু, একটা জিরো বিন্দু, একটা বি বিন্দু। তাহলে 3 বিন্দুগামী যদি বৃত্ত হয় তাহলে 3টা শর্ত দিয়ে কিন্তু আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি, সেটা পারবো। সো ফার্স্ট কথা দেখো আমার এখানে আমি ধরো মেথড 1-এ করবো। এখন যেহেতু আমার এই বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, তার মানে এখানে কিন্তু আমার সিটা 0 হবে আর কি। ঠিক আছে, সো বাংলা নিয়মে আমরা একটু ভদ্রভাবে করি মেথড 1-এ। সো দেখো যে কোনো বৃত্তের সমীকরণ যদি আমাকে না দেওয়া থাকে, সো সেটা আমি সমীকরণ ধরে নিতে পারি। তোমাদের এটা আর কি, যেমন যেহেতু কোনো সমীকরণ দেওয়া না, এটাকে ধরে নেবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। মানে এই বৃত্তের সমীকরণ যেহেতু দেওয়া নাই, সো অজানা কোনো বৃত্তের সমীকরণ আমরা এটা ধরে নিই। হ্যাঁ, সো যেহেতু তুমি বলতে পারো যে আমি বাংলা কথা লিখলে যে যেহেতু বৃত্তটি হচ্ছে মূলবিন্দুগামী,
তাহলে কি সি ইকুয়াল টু 0 হবে। সুতরাং যোগফল সি ইকুয়াল টু 0 হবে, যোগফল সি ইকুয়াল টু 0 হবে, এটা বুঝতে পারলাম। তাহলে এটা চলে গেল। তাহলে দেখো আমার এখানে জি আর এফটা থাকে। সো এখন দেখো যেহেতু আমরা এটা এই অংশ কাটিয়ে নিয়েছে, এটা এই অংশ কাটিয়ে নিয়েছে, বুঝতে পারছি। তাহলে দেখো আমি এরকম বলতে পারি যে আবার এই পাশে লিখি, আবার কি যে বৃত্তটি আমার কি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এর ধনাত্মক দিক থেকে যথাক্রমে, তো বলে বাংলা নিয়ম আর কি, ও ইকুয়াল টু 3 ছিল, আর হচ্ছে ও একক 3 একক এবং ও বি ইকুয়াল টু 5 একক অংশ কেটে নেয়। যদি এই অংশ কেটে নেয় তাহলে কিন্তু আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি। তাহলে এরকম বলতে হবে যে সুতরাং কি বলতে হবে যে বৃত্তটি এ হচ্ছে তোমাদের কত ছিল 3,0 এবং বি হচ্ছে কত 0,5 বিন্দুগামী। বিন্দুগামী দুটো বিন্দুর সিদ্ধ করে দেয়। তাহলে দেখো এখানে আমাদের সি তো অটোমেটিক 0, তাহলে এরকম বলতে পারো যেমন প্রথম হচ্ছে 3, তাহলে হচ্ছে 9, আর এখানে কী হবে 0, এখানে কত হবে তোমাদের 18, সরি এখানে কত 18 কীভাবে হয়, এটা হচ্ছে তোমাদের 3 ছিল, তাহলে কত হচ্ছে 6G, আর এটা হচ্ছে তোমাদের 0, এটাও 0, আর এরকম আছে 9 প্লাস, মানে এটা দিয়ে সিদ্ধ করতেছি 9 প্লাস 0 প্লাসের 6G, তারপর প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে কত আসে দেখো আমার এখানে 6G ছিল এটা, সরি, তাহলে 6G থাকলে এখানে আসে এরকম 6G ইকুয়াল টু -9, তাহলে জির মান দেখো চলে আসছে, জির মান হবে তোমাদের -3/2। এটা আমি জি মান পেয়ে গেছি আর কি, হ্যাঁ, মানে জি পেলাম। এবার তুমি আবার কি করতে পারো যে 0,5 বিন্দু বসাইতে পারো। আবার আমার এই বৃত্ত সি তো 0, মানে 1 নম্বর বৃত্তে যদি বসাই তাহলে কী হবে দেখো 0,5 এটা 0 হবে, এটা হবে 25, এটা 0, দেন এটা হবে কত তোমাদের কত 10y, দেন এটাও 0, তাহলে এরকম আসবে যে 0 প্লাস 25 প্লাস 0 প্লাসের 10f প্লাস 0 ইকুয়াল টু 0 হবে। তাহলে কত আসে দেখো 10f ইকুয়াল টু -25, তাহলে f ইকুয়াল টু কত আসছে, f ইকুয়াল টু আসে -5/2। সুতরাং তুমি নির্ণয় বৃত্তের সমীকরণ এরকম লিখতে পারবে। বৃত্তের সমীকরণ হচ্ছে তুমি এরকম লিখতে পারো যে x² প্লাস y² মাইনাসের দেখো আমি এই জির জায়গায় বসে -3/2, সো এই 2 কাটা যাবে, তাহলে হচ্ছে 3x মাইনাসের এটা হবে 5y, আর সি তো 0 ইকুয়াল টু 0। সি 0 কেন বলেছে মূলবিন্দু কেন, এটা হচ্ছে একটা নিয়ম। সো এই নিয়মটা মানে ভালো নিয়ম একদম রিটেনের জন্য। সো রিটেনের জন্য করলে আমার যেহেতু 3টা বিন্দু দেওয়া ছিল বা 3টা বিন্দু আমি বের করে নিয়েছি, 0 0 বিন্দু আর হচ্ছে তোমাদের 3,0 আর 0,5 বিন্দু। সো ওই 3টা নিয়ে দিয়ে আমি কাজ করে ফেলছি। এটা হচ্ছে আমাদের মেথড 1, এটা ভালো নিয়ম। এরপরে তোমরা মেথড 2 করতে পারো। মেথড 2 আসলে কীরকম, যেমন এটা খুব মজার অঙ্ক ভাই। যেমন দেখো আমরা আরও কিছু জিনিস জানতাম, যেমন এই চিত্র দেখে দেখাইছে, দেখো ও আমাকে কিছু জিনিস কিন্তু বলে দিছে। যেমন ও বলছে যে এরকম যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সে এই অংশটা কেটে নেয়, যে বলছে যে এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে এই অংশটা কেটে নেয়, মানে 3 অংশ আর 5 অংশ। এখন আমরা কিন্তু একটা জিনিস জানতাম যে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য ছিল, যেমন এইটা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এটাকে আমি লিখতে পারি এরকম যে 2√g² - c, মানে এটা লিখতে পারি যে 2√g² - c, তাহলে 2√g² - c করলে লিখতে পারবো 3,
আর ওয়াই খণ্ডিত অংশ দূরত্ব হচ্ছে 2 f স্কোয়ার মাইনাস সি। এটা এরকম লিখো যে 2 f স্কোয়ার মাইনাস সি, এটা লেখা যাবে, এটা এগুলো 5 লেখা যাবে। হ্যাঁ, সো সেটাও করতে পারবো, তবে এখানে একটু ঝামেলা আছে। সো ঝামেলাটা কি সেটা করার জন্য আমরা একটু অঙ্কটা করি। যেমন মানে সূত্র দিয়ে করতে গেলে একটু ঝামেলা হয়। যেমন দেখো আমার প্রথম কথা হচ্ছে বৃত্তটি হচ্ছে মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী এটা আমার প্রথমে, তাহলে সি ইকুয়াল টু তোমার 0 হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো এবার লাগবে আমাকে জি আর এফ এর মান। সুতরাং তুমি বলতে পারবে যে আবার এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমাকে বলে দিচ্ছে ইকুয়াল টু 3 একক। যদি হয় তাহলে আমি এরকম লিখতে পারি, সুতরাং 2 জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু লিখতে পারি 3, এরকম লেখা যাবে। তাহলে এখানে দেখো আমি কী করতে পারি, যে এটা যদি ওই পাশে নেবে তাহলে জি স্কোয়ার, দেখো সির মান তোমার 0, তাহলে এই শুধু জি স্কোয়ার থাকবে ইকুয়াল টু আমার কত হবে 3/2। তাহলে কত আসে দেখো এখানে জি যদি আমি এখানে করে দিই তাহলে এরকম আসবে যে জি ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের 3/2, এরকম আসে। এখন বা একটু কাহিনী হচ্ছে, দেখো জি ইকুয়াল টু আসে 3/2 এখানে, কিন্তু তোমাদের আমি যে আগে করছিলাম, দেখো এই আগের মেথড 1-এ করছিলাম, তখন আমার জি ইকুয়াল টু আসছিলাম -3/2, কিন্তু এখন আসছে কি জি ইকুয়াল টু 3/2। বুঝতে পারছো? সো এখন কি ভুলটা হয়েছে এখানে, দেখো আসলে আমরা একটা নিজের অজান্তে ভুল করে ফেলছি। যেমন আমাদের এখানে একটা প্লাস মাইনাস ছিল, সো আমরা প্লাস মাইনাস সাইনটা কিন্তু এখানে দিই না। যেমন দেখো এখানে আমার তোমার যখনই তুমি কি করছো, মানে এই রুট আর স্কোয়ার করছো, তখন কিন্তু আমার এখানে প্লাস মাইনাস আসছে, মানে এরকম আর কি, যে প্লাস মাইনাস জি ইকুয়াল টু, যেমন এই যে রুট করে রুটটা আমি ইউজ করতে উঠেছি না, সো এখানে একটা প্লাস মাইনাস আসছে আর কি। সো আসলে দেখো এটা প্লাস মাইনাস ছিল, তাহলে দেখো এরকম আসে। বা তুমি বলতে পারো এরকম যে জি ইকুয়াল টু +-3/2, এরকম আর কি। সো এখন তোমাকে বুঝতে হবে জি ইকুয়াল টু কি আমার +3/2 হবে নাকি -3/2 হবে, এটা হচ্ছে এখানে বোঝার ব্যাপার। এখন দেখো এটা বুঝতে হলে আমরা একটা জিনিস জানতাম, যেমন যদি জি ইকুয়াল টু 0 হয় তখন আমরা জানি যে কেন্দ্রটা কিন্তু আমার ওয়াই অক্ষের উপরে অবস্থিত ছিল, আর জি ইকুয়াল টু প্লাস হলে আমার কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের বামে অবস্থিত, জি ইকুয়াল টু মাইনাস হলে আমার কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের ডানে অবস্থিত, এটা কিন্তু আমরা জানতাম। বুঝতে পারছো? সো এখন দেখো আমরা এখানে যে বৃত্তটা দেখছি আমাদের বা আঁকছি, এই বৃত্তে কিন্তু কেন্দ্র আমরা স্পষ্টভাবে দেখতেছি যে আমার কী আছে, যে ওয়াই অক্ষের ডানে আছে। তার মানে এখানে আমার কী হবে, জিটা কিন্তু মাইনাস হবে, জির মানটা কিন্তু মাইনাস হবে। বুঝতে পারছো? কারণ জির মান প্লাস হলে আমার কি ওয়াই অক্ষের বামে হয়। বুঝতে পারছো? সো এই হচ্ছে ঘটনা। তার মানে এখানে আমার নিঃসন্দেহে কেন্দ্র আমার কী হবে, যে কেন্দ্রতে ডানে আছে, অবশ্যই জির মানটা হবে নেগেটিভ। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে যেহেতু আমার কেন্দ্রটা হচ্ছে প্রথম চতুর্ভুজে অবস্থিত, অবশ্যই আমার জি মান মাইনাস দিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে, তাহলে আমি কী করবো, সুতরাং এখানে যে বলবো যে এরকম, সুতরাং আমি যেহেতু হচ্ছে কেন্দ্রটা এখন প্রথম চতুর্ভাগে অবস্থিত, সুতরাং অবশ্যই তুমি কী করবে, জি ইকুয়াল টু নিবে হচ্ছে তোমাদের -3/2। বুঝতে পারছো? সো সেমভাবে তোমার ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এটা এখানে আর কি এই সূত্রের ঝামেলা, এটা অনেকে বুঝে না দেখে ভুল করে ফেলায়। এই জন্য এটা আর কি করতে গেলে মাথায় কিছু জিনিস রাখতে হবে। ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য চলে আসছে 5 একক। সুতরাং তুমি বলতে পারবে 2√f² - 3 = আমার 5। সো তাহলে এটা হচ্ছে f², কারণ সি তো 0, তাহলে এটা হচ্ছে 5/2। তাহলে আমার এখানে কী হয় দেখো, আসবে হচ্ছে তোমাদের f = আসবে হচ্ছে +-5/2। এখন দেখো আমি যদি প্লাস নেব নাকি মাইনাস নেব, এটা আমাকে বুঝতে হবে। এখন দেখো আমার এটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টে অবস্থিত, কেন্দ্রটা, তাহলে ফার্স্ট কোয়ান্টে যদি অবস্থিত হয় তাহলে এফের মানটা হয় কি মাইনাস, বা এক্স অক্ষের এফের মান মাইনাস হলে এক্স অক্ষের উপরে হয়, এফের মান মাইনাস হলে এক্স অক্ষের কী হয়
উপরে হয়, আর এফ এর মান প্লাস হলে এক্স অক্ষের নিচে হয়, এফ এর মান 0 হলে হচ্ছে তোমার এক্স অক্ষের উপরে হয়, মানে এই একদম উপরে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে কী হবে, যেহেতু আমার এক্স অক্ষের উপরে আছে, এফ এর মান মাইনাস হবে, তাহলে মাইনাস মান এফ ইকুয়াল টু -এর 5/2, বুঝতে পারছো? সো এটাও লিখতে পারবা যে যেহেতু কেন্দ্রটা হচ্ছে এরকম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে তোমার কেন্দ্রটা অবস্থিত। তাহলে তুমি কি করলা, এফ তোমার জি আর এফ এর মান বের হয়ে গেছে, এই যে জি এর মান বেশি -3/2, এফ এর মান বেড়েছে -5/2, দেখো এই যেটা একটু -5/2 ছিল, আর সরাসরি তুমি ডিরেক্ট সূত্রটা ইউজ করে বের করে ফেলতে পারবে। সো এটা গেল আমাদের মেথড 2, ঠিক আছে। এবার ওরা বলে মেথড 3। তার মানে বুঝতে পারছো, মেথড 1-এ আমরা কী করছি, আমার 3টা বিন্দু ছিল, 3টা মানে বিন্দু দিয়ে করে ফেলছি। সো এটা তো 0 0 যার জন্য সি ইকুয়াল টু 0 হচ্ছে, আর বাদ বাকি যে 2টা বিন্দু ছিল ওটা জাস্ট সিদ্ধ করে দিয়ে আমি জি আর এফ এর মান বের করে জাস্ট শেষ করে দিছি। আর 2 নম্বর মেথড হচ্ছে আমরা যেহেতু খণ্ডিত অংশের দৈর্ঘ্য পারি, সো খণ্ডিত অংশের দৈর্ঘ্য যেহেতু আমাকে দেওয়া আছে 3 আর 5, সো ওটাতে আমি কি জি আর এফ এর মান জাস্ট বের করে সি তো 0। এবার দেখো 3 নাম্বারটা আমি কী করতে পারি, 3 নাম্বার মেথডে এটা করতে গেলে দেখো আমাদের একটা মানে আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম, যেমন দেখো যে এরকম যে মানে আগে যেটা পড়ছিলাম ওটার একটা অনুসিদ্ধান্ত, যেমন বিষয়টা আছে এরকম যে আমরা জানতাম এরকম ছিল যে কোনো একটা বৃত্ত যদি মানে মূলবিন্দুগামী হয়, এই যে মূলবিন্দুগামী হয়েছে কোনো একটা বিন্দু এবং এক্স অক্ষে কোনো একটা বিন্দু যদি আমার মূলবিন্দুগামী হয়, তাহলে আমার মানে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হয় এরকম, মানে 2 মোডুলাস জি, যেমন এরকম, মানে এটা অন্য কালার দিয়ে লিখি, এই এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হয়েছে এরকম, এই অংশটা এটা হবে হচ্ছে তোমাদের 2 জি বা -জি দিল, -জি আর কি, বা জি দাও, যেটার সমস্যা নেই। আর তোমার যদি কী বলছো যে কোনো একটা বিন্দু দিয়ে আমার মূলবিন্দুগামী হয়, তাহলে তোমার ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হয়েছে তোমাদের মানে এরকম, এটা হচ্ছে 2 মডুলাস অফ এফ, এরকম, বুঝতে পারছো? সো এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হয় এটা, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হয় এটা। মানে আমরা বলছিলাম যে কেন্দ্রের ভুজের মানে দ্বিগুণ হয়, মানে আমাদের কেন্দ্রের যেমন এটা ছিল সি, এটা ছিল -জি, -এ, সো কেন্দ্রের ভুজের মানে দ্বিগুণ হবে হচ্ছে আমার এক্স এর খণ্ডিত অংশের দৈর্ঘ্য, আর কেন্দ্রের কোটির মানে দ্বিগুণ হবে হচ্ছে আমার ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে। সো এখানেও একটা প্লাস মাইনাস নিয়ে ঝামেলা আছে, সো সেটাই আমি একটু দেখাই। সো কেন, কারণ এটা কিন্তু আমার এই যে আগে যে মানে মেথড 2 যে করলাম, এখানে এই মেথড 2-তে আমরা যে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পড়ছি যে 2 জি স্কয়ার মাইনাস সি, এটারই একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এটা, হ্যাঁ এটা, কারণ দেখো এটা আমরা যখন সমাধান করছি তখন যেমন এরকম ছিল, যেমন এরকম যে মূলবিন্দুগামী হলে আমার এটা ছিল আর কি যে 2 দেখো, আর জি স্কয়ার মাইনাস সি হচ্ছে তোমাদের এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, হ্যাঁ। সো এই জায়গায় আমি যদি সিটা 0 বসে দিই তাহলে এরকম আসে না, জি স্কয়ার এরকম আসে না। সো এখানে আমি তো জানি না যে, তাহলে আমি এরকম 2 এটা মডুলাস দিয়ে দিলাম, কারণ আমি এটা প্লাস মাইনাস আসবে, সো 2√j আর কি। সো এটা একই আর কি, যেহেতু মূলবিন্দুগামী হয়েছে এটা একটা তোমার কি একটা অনুসিদ্ধান্ত হয়েছে আর কিছু না। সেমভাবে অর্জন হচ্ছে 2f, তার মানে দেখো জিটা ছিল কি আমার কেন্দ্রের ভুজ, তাহলে কেন্দ্রের ভুজের মানের দ্বিগুণ হয়েছে হচ্ছে তোমার এক্স এর খণ্ডিত অংশ, আর হচ্ছে কেন্দ্রের কোটির মানের দ্বিগুণ হচ্ছে আমার কি ওয়াই এর খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আর ওয়াই খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে কেন্দ্রের কোটির মানের দ্বিগুণ। সো এটা মানে সেমই ভাই, আর কিছু না, জাস্ট একটা লাইনে আমরা করছি, কম করছি, আর কিছু না। সো এখানেও তোমাদের প্লাস মাইনাসের একটা ঝামেলা আছে, কারণ দেখো এখানে কিন্তু আমার প্লাস মাইনাস আসবে, যেহেতু আমার মডুলাসটা আছে। তাহলে বলতে পারো এরকম, যেমন মেথড 3-তে যদি করি তাহলে তোমরা এরকম যে এক্স অক্ষের মানে সিটা জাস্ট উঠাই দেওয়া করতেছে, এক্স এর খণ্ডিত অংশ দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বলেছে 3, তাহলে 2 এটা হচ্ছে আমার মডুলাস জি ইকুয়াল টু 3, তাহলে এখানে কিন্তু আমার প্লাস মাইনাস আসবে, বা এরকম বলা যায় জি ইকুয়াল টু হচ্ছে 3/2, তাহলে এখানে হচ্ছে বা জি ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস 3/2, তাহলে আমি কী করবো, মাইনাস মান নেব, জি ইকুয়াল টু আমার হচ্ছে -3/2। কেন মাইনাস মানটা নিলাম, কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে প্রথম কোঅর্ডিনেটে অবস্থিত, মানে ফার্স্ট কোঅর্ডিনেট, কেন্দ্র হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থিত। কেন ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে, কারণ আমি জানি যে জি এর মান যখন মাইনাস হয় তখন কিন্তু হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থিত হয় আর কি, ঠিক আছে।
সেমভাবে তুমি ওয়াই অক্ষেরটাও করতে পারো, যেমন বলতে পারো যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, যেহেতু মূলবিন্দুগামী, সো আমি এটা দিয়ে লিখে দেবো যে 2 ইকুয়াল টু 5 আছে। সো এখানে কি আসে দেখো, এফ ইকুয়াল টু 5/2। সো এখানে এফ ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 5/2, তার এটা আমি নেবো মাইনাস, এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ 5/2। কেন? কারণ এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কেন্দ্র আছে, ঠিক আছে। সো এফ এর মান পাইছে, জি এর মান পাইছে, জাস্ট তুমি কী করবা, ওই এফ আর জি বের করে দিলে হয়ে যাবে আর কি, বসাই দিলে হবে সমীকরণে। সো এটা গেল আমার মেথড 2। তার মানে তোমরা যদি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দিয়ে করো, অবশ্যই তোমাকে এখানে প্লাস মাইনাস, মানে খণ্ডিত অংশ দৈর্ঘ্য দিয়ে করলে অবশ্যই কি, বা খণ্ডিত অংশ দিয়ে করলে অবশ্যই প্লাস মাইনাস আনবে আর কি। সো ফার্স্ট কোয়ান্টিটি থেকে তুমি মাইনাসটা নিবা আর কি। সো এরপর হচ্ছে মেথড 4। সো মেথড 4টা ইম্পর্টেন্ট। আমরা এটা হচ্ছে মেথড 4। সো মেথড 1টা ভালোই ছিল, 3টা বিন্দুগামী হয়েছিল, আর মেথড 2টা তো তোমাদের দেখাইলাম যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। মেথড 2 আর মেথড 3টা কাছাকাছি সেম। এখন মেথড 4-এ আমরা করবো। এটা একটা মানে ভালো মেথড বলতে পারবো, বা আমরা মেইনলি মেথড 4 দিয়ে করব বোর্ড পরীক্ষায়, ঠিক আছে। সো এখন দেখো, আমরা ছোটোবেলায় একটা জিনিস দিয়ে আসলে এই বৃত্তটাকে সহজ করব। যেমন ছবিটা আমি যদি আরেকবার একটু আঁকি, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। এটা আসলে আমি তোমাদের সরল রেখায় মনে হয় পড়াইছিলাম একবার, সরল লেখার সময় এইরকম একটা জিনিস দেখাইছিলাম। সো ওই হিসাবে তোমাদের এটা বোঝা উচিত। যেমন এটা ছিল হচ্ছে আমাদের এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর কি। সো এটা ছিল আমার এ বিন্দু। এই বিন্দু আমি কিন্তু বের করে ফেলেছি 3,0। এটা ছিল আমার বি বিন্দু। বি বিন্দু ছিল তোমাদের কত, 0,5। সো এটা ছিল আমাদের এই বিন্দু, এটা ছিল আমার বি বিন্দু। এখন তুমি একটু কষ্ট করে এ আর বি বিন্দুটা যোগ করে দাও। সো আমি একটু কষ্ট করে এ আর বি বিন্দুটা একটু যোগ করে দিলাম। দেখো এটা যোগ করে দিলে না, একদম এই কেন্দ্র দিয়ে যাইতেছে। এটা ছিল কিন্তু আমার কেন্দ্র সি। সো এ বিটা যোগ করে দিলে দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে। এখন কেন্দ্র দিয়ে গেলে কিন্তু আমার এ বিটা কী হবে, ব্যাস হওয়ার কথা না, কারণ দেখো কেন্দ্র দিয়ে গেছে। সো কেন্দ্র দিয়ে গেলে হচ্ছে তোমার যেই সরলরেখাটা যায় মানে দুই প্রান্তে, তাহলে এটা অবশ্যই কী হয়, আমার কী হয়, একটা ব্যাস হয়। এখন এটা কিন্তু একটা ব্যাস। এখন কথা হচ্ছে তুমি না বুঝলে আমি তোমাকে বলে দিচ্ছি কেন এটা ব্যাস। একটু ওয়েট করো। এটা হচ্ছে আমার ব্যাস, আমি এমনি বুঝে গেছি এটা ব্যাস হবে, কারণ আমার কি হয়েছে, এটা হচ্ছে তোমার পরিধির উপর দুইটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি যোগ করে দেওয়ার ফলে দেখা গেছে এটা হচ্ছে আমার কেন্দ্র দিয়ে গেছে, আমি এটা অবশ্যই কি আমার একটা ব্যাস, ঠিক আছে। এখন দেখো, সো এটা কেন ব্যাস এটা বোঝার জন্য দেখো আমি কি করি, পরিধির উপর যদি আমি যে কোনো একটা বিন্দু নিই, দেখো যেমন ধরো আমি পরিধির উপর একটা বিন্দু নিলাম, আর এই বিন্দু নিলে যদি যেমন বিষয়টা এইরকম, ধরো এটা হচ্ছে আমার বৃত্তটা ছিল, তোমাদের একটু আগে আমি এটা দেখাইছি। এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে আমার কি, ধরো বৃত্তের একটা ব্যাস, এটা এ আর বি এরকম। সো যদি আমি পরিধির একটা বিন্দু নিই এরকম, এটা ধরো পি বিন্দু, তাহলে এই দুটো যদি যোগ করে দিই আমি, এইটা আর যোগ করে দিই, তাহলে অবশ্যই এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এরকম হয় না যে পরিধির উপর একটা বিন্দু নিলে আমি যদি এপি আর বিপি যোগ করে দিই, তাহলে কি আমার সেটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ হবে, আর অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু আমি এক সমকোণ হয় আর কি। হ্যাঁ, সো এখন দেখো আমার যদি কাহিনী হচ্ছে, যদি এই এ বিটা যদি ব্যাস না হয়, তাহলে তোমার এই কোণটা কিন্তু জীবনও 90 ডিগ্রি হবে না, বুঝতে পারছো। যদি এ বিটা আমার ব্যাস না হয়, তাহলে এই কোণটা কোনোদিনও 90 ডিগ্রি হবে না, বা কোণ পিটা কোনোদিনও 90 ডিগ্রি হবে না। হ্যাঁ, সো তার মানে দেখো, কারণ দেখো আমি যদি কী করি, এই তোমাদের এ বিটাকে একটু নিচ দিয়ে নেই, তারপর যদি এরকম করি, যেমন এই দিক দিয়ে নেই, এরপর যদি যোগ করি, তাহলে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটো হয়ে গেছে।
যোগ করে দিলে এটা কিন্তু আমার 90 ডিগ্রি থেকে ছোটো, দেখতে পাচ্ছ? মানে এপিবির 90, আর যদি একটু উপর দিয়ে নিই, যেমন একটু উপর দিয়ে নিলাম, তাহলে দেখো আমার এই যে এপিবি কোনটা আছে, এই যে কোনটা আছে, এটা কিন্তু 90 ডিগ্রিতে বড় হয়ে যেতেছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে আর যদি একটু উপর দিয়ে নিই। হ্যাঁ, কেবলমাত্র আমি যদি এই এবিটা যদি আমার ব্যাস হয়, যদি শুধুমাত্র কেন্দ্র দিয়ে যদি যায়, কেন্দ্র দিয়ে গেলে তো ব্যাস হয়, যদি এবিটা যদি ব্যাস হয় তাহলে আমার কি যে পরিধির উপর যে বৃত্তের পরিধির সাথে আমার কী করবে, শুধুমাত্র বৃত্তের পরিধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। হ্যাঁ, বা কী করতে পারে, অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করতে পারে এই যে পরিধির সাথে, এটা আমি দেখাইছি। তো এখন দেখো তাহলে আমাদের এই যে চিত্রে একটু দেখার চেষ্টা করো, আমাদের এই কোণটা কিন্তু দেখো, এই যেহেতু মূলবিন্দুগামী, তাহলে 0 0 বিন্দুটা কিন্তু পরিধির উপরে একটা বিন্দু। আমরা এখানে কী করছি, এই বিটা যোগ করে দিচ্ছি, যা হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে। তাহলে কেন্দ্র দিয়ে যাক না যাক এটা একটু পরে বলি, মেন কথা হচ্ছে আমার এইটা হচ্ছে 90 ডিগ্রিটা আমরা বুঝতে পারছি, মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে ওটা হচ্ছে আমার পরিধির উপর একটা বিন্দু, পরিধির উপর বিন্দু হলে আমি কী করছি দেখো, এও এই যেটার মতো এপি, মানে এই পিটা হচ্ছে 0 0 বিন্দু এখানে আর কি, মানে তোমাদের এখানে। তাহলে আমি কী করছি, এওটা যোগ করে দিচ্ছি, মানে এই যে এপিটা যোগ করছি ধরো এও, আর কী করছি বিওটা যোগ করে দিচ্ছি, মানে বিপিটা যোগ করছি। তাহলে দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়েছে, কোনো এ কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাথে সাথে কিন্তু আমার এই এবিটা ব্যাস হয়ে যাবে, কারণ এবি যদি ব্যাস না হয় তাহলে জীবনও কি আমার এই পরিধির সাথে আমি অক্ষকে যোগ করলে কি কখনো কি এইটা, মানে এই বিও আর হচ্ছে এও কখনো কি আমার পরস্পর লম্ব হবে না, বুঝতে পারছো? তাহলে আমার এই এ আর বি বিন্দু হয়ে গেছে কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু, বুঝতে পারছো? আর ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। আর মনে রাখবা যে ব্যাস ছাড়া আমার বৃত্তের পরিধিতে কেউ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারবে না। হ্যাঁ, এটা ব্যাস বলেই ওরা কী করছে, যে ব্যাসের প্রান্তবিন্দুরা যোগ করে দিছি, ফলে কি তারা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর কি, ঠিক আছে? সো ব্যাসও তো যা, তাই না? ব্যাসও যা, বাট ব্যাস হচ্ছে তোমার সবচেয়ে বৃহত্তম যা, এটা তো আমি জানি। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি যখন দেখবে যে বৃত্তের পরিধি 90 ডিগ্রি কোণ করে আছে, তবে আমাদের এবিটা কি ব্যাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ এখানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যদি তোমার ব্যাস হয়, সো অবশ্যই আমি আর ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে কিন্তু আমি সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এরকম বলে দেয় যে এখানে এটা আমার ব্যাস, আমার আর কিছু কি লেখা লাগবে না, মোটামুটি সব ঠিক আছে। সো এটা তোমাদের সি ইকুয়াল টু 0 হবে, এটা তো জানোই, কারণ এটা হচ্ছে আমার 0 0 বিন্দুগামী। সো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমি কিন্তু জানি, যেমন এখানে তুমি বলতে পারো যে কোণ এ ও বি, মানে ও কোণটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ, সুতরাং আমার এ বিটা কী হবে, ব্যাস হবে। এই ব্যাস কেন, এটা আমি আগে দুইভাবে বুঝতে পারছি, একটা হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে বুঝতে পারছি, 2 নম্বর বুঝতে পারছি যে তোমার কোন ওটা ছিল 90 ডিগ্রির জন্য আর কি। সো আমরা জানি, এবার তুমি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, সুতরাং আমরা জানি তুমি বসাই দেবা যে এক্স, দেখো কী কী দেওয়া আছে, এক্স মাইনাস এক্স মানে 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স টু মানে হচ্ছে এক্স মানে 0 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে কত 0 ওয়াই মাইনাস ওয়াই টু, তাহলে হচ্ছে 5 কত 0। তাহলে এটাকে আমি যদি করি এরকম আসবে, দেখো এক্স স্কোয়ার আর তোমাদের মাইনাস 3x প্লাস এখানে কি আসে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস 5y কত 0 আসে। তাহলে এটাকে সাজালে একটা এরকম আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y বের হয়ে গেছে, বুঝতে পারছো? সো এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড আর কি নিয়ম, বা সবচেয়ে ভালো নিয়ম আর কি, কারণ এই টাইপের আমরা অনেক ম্যাথ দেখছি, বুঝতে পারছো? তার মানে মোটামুটি 4টা মেথড দেখছি। প্রথম মেথডে আমরা 3টা বিন্দু দিয়ে কাজ করি। দ্বিতীয় মেথডে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তারপরে তৃতীয় মেথডে আর কি সেমি খণ্ডিত অংশ। চতুর্থ মেথডে দেখছে হচ্ছে তোমাদের এই ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আরেকটা মেথড দেখো 5 নাম্বারটা এটার কাছাকাছি আর কি। যেমন তুমি চিত্রটা কষ্ট করে একটু আরেকবার রাখো। এই ছিল কেন্দ্র। সো এইভাবে একটু ছোটো করে রেখে দিই।
জিরো বিন্দু, সো এটা ছিল এ, এটা ছিল আমার বি 5, সো এটা ছিল আমাদের ব্যাসটা, এটা ব্যাস, এটা আমি জানি এখন কেন্দ্র দিয়ে গেছে, এখানে সি, বুঝতে পারছো? সো এখানে অলরেডি আমরা জানি যে ধ্রুবপদ সি ইকুয়াল টু কিন্তু 0, এটা আমরা জানি, ঠিক আছে? সো এখন দেখো কারণ হচ্ছে তোমার জিআরএফ লাগবে। সো এখন দেখো আমরা এখানে এই এপিটা যেহেতু ব্যাস, এটা বুঝতে পারছি, আর এই তোমাদের এটা কি কেন্দ্র, কেন্দ্র আছে তোমাদেরকে জি মাইনাস এফ ছিল, সো সি ইকুয়াল টু 0 ছিল, তাহলে আমার জিআরএফ এর মান লাগবে। এখন দেখো এবি যদি ব্যাস হয় তাহলে এবি এর মধ্যবিন্দু কি তোমার সি, এবি যদি ব্যাস হয় অবশ্যই এবির মধ্যবিন্দু কি আমার সি হবে বা কেন্দ্র হবে। তাহলে কেন্দ্র কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমি কেন্দ্রীয় স্থানাঙ্ক পাবো, তাহলে কেন্দ্রীয় স্থানাঙ্ক পাইলে আমি জিআরএফ এর মান তো পেয়ে গেলাম। তাহলে এখানে দেখতে পারো যে বৃত্তের কেন্দ্র, আমি বলবো যেখানে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কত হবে দেখো, আমি যদি ইয়া করি মানে মাইনাস জি কমা মাইনাস এফ করি, এটা কত হবে দেখো, এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে 3/2, এটা হবে একটা আছে 3/2 কমা আর হচ্ছে 5/2 আসে। তাহলে তোমার যদি বৃত্তের কেন্দ্র মাইনাস জি, এটা হচ্ছে মাইনাস জি আর মাইনাসের মানে হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে 3/2 কমা 5/2, এটা হচ্ছে মাইনাস জি মাইনাসের মান, তাহলে জি আর এফ এর মান কী হবে? সুতরাং তুমি বলবে যে জি কলটা হচ্ছে মাইনাসের 3/2 আর এফটা হবে কি মাইনাসের 5/2, তাহলে তুমি যে জি এর মান পেয়ে গেছো, তাহলে সমীকরণ বের করলে, সুতরাং সমীকরণ কত, আর সি তো 0, সো সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আগেরটা মাইনাসের 3x মাইনাসের 5y ইকুয়াল টু 0, এটা করলে হয়ে যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের মেথড 5। এখন মেথড 6 আছে, মেথড 6 এ তোমাদের একটা শর্টকাট মানে এমসিকিউর জন্য ধাপ করে অ্যান্সার করে দিতে পারবা। যেমন দেখো আমাদের মেথড 6 হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য, মানে শর্টকাট আর কি। শর্টকাটটা কি, যেমন ধরো এটা আমার একটা এরকম ছিল, বৃত্তটা ছিল এরকম, ক্লাসটা যদি অনেক বড় হয়ে গেছে, এখন ম্যাথ তো কম না, দেখো এরকম, যেমন ও আমাকে বলে দিচ্ছে যে বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, মানে এই 0 বিন্দুগামী, এরকম বলে দেয় বৃত্তটা মূলবিন্দুগামী, আর হচ্ছে তোমার সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের কি করছে, এই +3 অংশ কাটে নিয়েছে, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে +5 অংশ কাটে নিয়েছে, এরকম বলে দিচ্ছে ও। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের সমীকরণ পাইছি হচ্ছে কি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের 5y ইকুয়াল টু 0, কারণ সিটা 0 চলে আসছে। সি 0 কেন? কারণ এখানে আমার 0 মূলবিন্দুগামী বলছে, তার মানে আমাকে এখানে বলে দিচ্ছে যে মূলবিন্দুগামী হবে এবং কি হবে, যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই অংশ কাটে নেয়, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে এই অংশ কাটে নেয়, এরকম যদি বলা থাকতে হবে মূলবিন্দুগামী, আর হচ্ছে তোমার তোমার দুইটা অক্ষ থেকে দুইটা অংশ কাটে নেবে। তাহলে দেখো এখানে সমীকরণে কী আসছে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে +3 অংশ কাটে নিচ্ছে, এখানে আসছে কি আমার সূত্রে আসছে কিন্তু আমাদের -3, সো তারপরে এক্স আসছে, মানে এই 3টা কিন্তু এখানে আসছে। আর এখানে বলছে যে +5 অংশ কেটে নেয়, কিন্তু সূত্র আছে দেখো মাইনাসের 5, দেখো -5 আসছে, সাথে হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই তো থাকবেই, কারণ হচ্ছে ওয়াই অক্ষের অংশ, এটা হচ্ছে এক্স অক্ষের অংশ। বুঝতে পারছো? তার মানে কাহিনীটা কী হচ্ছে, দেখো এটা প্লাস ছিল বলে এখানে মাইনাস আসছে, আর এইটা প্লাস ছিল বললে এখানে মাইনাস আসছে। বুঝতে পারছো? মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি বলে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ও +3 অংশ কেটে নিচ্ছে, এই জন্য সূত্র দেখো +3x না আসে -3x আসছে। সেমভাবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে +5 অংশ কেটে নিচ্ছে বলে এখানে আসছে -5y, মানে আসার কথা ছিল +5y কিন্তু আসছে -5y, মানে উল্টা চিহ্ন আসছে। বুঝতে পারছো? তার মানে আর মূলবিন্দু আমার সি ইকুয়াল টু 0 আর কি। ঠিক আছে, তাহলে যদি আমি একটু চেঞ্জ করে দিই, মানে চিহ্নটা জাস্ট উল্টা আসতেছে, যেমন তোমাকে বলে দিলে ধরো
এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা ধরো আমার মূলবিন্দুগামী, আর হচ্ছে তোমার কি করছে ধরো এরকম 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 সে হচ্ছে মূলবিন্দুগামী বলছে, আর বলছে যে ধরো -5 অংশ কাটে নিয়েছে তোমার এক্স অক্ষ থেকে, আর ওয়াই অক্ষ থেকে 4 অংশ কাটে নিয়েছে, এরকম বলে দেবে তোমাকে। ঠিক আছে, সো এটা মূলবিন্দুগামী দেখে আমার এটা কিউ সি = 0 হবে, এটা আগে থেকে আমি জানি। সো দেখো এটা আমার যদি, তাহলে কী হবে x² + y², তাহলে দেখো এক্স অক্ষ থেকে কেটে নিচ্ছে মাইনাস অংশ, তাহলে আমি এটা দিব হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে প্লাসের 5x, আর ওয়াই অক্ষ থেকে দিচ্ছে প্লাসের 4 অংশ কেটে নিচ্ছে বা ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে, তাহলে এটা হবে -4y = 0, এরকম আসবে। বুঝতে পারছো? আর তুমি আরও 2-1টা প্র্যাকটিস করতে পারো, যেমন যদি এরকম একটা বৃত্ত হয়, ধরো সে হচ্ছে তোমার এরকম ধরো, তো এটা হচ্ছে আমার মূলবিন্দু আর কি। হ্যাঁ, মূলবিন্দু হতে হবে অবশ্যই। আর হচ্ছে তোমাদের কি করছে যে, কারণ সিটা তো তাহলে 0 লিখতে পারে না, হলে ধরো ও হচ্ছে আমার ওয়াই অক্ষের তোমাদের নেগেটিভ দিক থেকে ধরো -7 অংশ কাটিয়ে নিয়েছে, আর এক্স অক্ষের ধরো পজিটিভ নেগেটিভ দিক থেকে ও কী করছে -12 অংশ কাটিয়ে নিয়েছে, তাহলে এটা সমীকরণ কী হবে x² + y², এটা ছিল মাইনাস, তাহলে এটা +12x, এটা ছিল মাইনাস, তাহলে প্লাসের 7y = 0, এরকম হবে +12x + 7y = 0। দেখো পারবে কিনা, বা আর একটা বললো এরকম, ধরো এটা একটা বৃত্ত, সো কী করছে ধরো এরকম করে কাটিয়ে নিয়েছে, এরকম ধরো এই পাশে একটা দিই আর হচ্ছে এই পাশে একটা দিই। সো ধরো আমাকে বললো যে এরকম চিত্র এত বাজে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার মূলবিন্দু। সো আমার বললো যে ওয়াই অক্ষ থেকে হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে -3 অংশ কাটে নিয়েছে, আর এক্স অক্ষের পজিটিভ দিক থেকে তোমার বলো +2 অংশ কাটে নিয়েছে, তাহলে এর সমীকরণ হবে x² + y²। দেখো এটা হচ্ছে -2x + 3y, এরকম। তাহলে কিন্তু আমরা পারবো, এরকম শর্টকাটে করে ফেলবো আর কি। ঠিক আছে, মানে এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে নিচে বললে আমার এখানে হচ্ছে তোমাদের এখানে আসছে -12, আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসছে থেকে -7। সো বৃত্তের সমীকরণ এরকম হবে। আর এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে যদি তোমার কাটা নেয়, দেখো এখানে আমরা দেখছি যে এটার ক্ষেত্রে যে এক্স অক্ষের -5 অংশ কাটিয়ে নিয়েছে, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক সাথে আমার +4 অংশ কাটিয়ে নিয়েছে, তাহলে আসে মূলবিন্দু হবে, তাহলে বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি সূত্রটাকে একটু লিখে দিতে পারবো, যেমন সূত্রটাকে যদি একটু জেনারেলভাবে লিখে দিই, তাহলে কী হয় এরকম যে একটা অন্য, যেমন একটা বৃত্ত যদি এরকম হয়, মূলবিন্দুগামী এক্স অক্ষ ধনাত্মক দিক সাথে এরকম, যে একটা বৃত্ত মূলবিন্দুগামী এবং কি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এর ধনাত্মক দিক থেকে তোমার যথাক্রমে ধরো এ ও বি অংশ, বি একক অংশ সেট করে বা কেটে নেয়, সেট করলে তোমার বৃত্তের সমীকরণ হবে এরকম। দেখো কী হবে, x² + y², এটা হচ্ছে এই অংশ কেটে হচ্ছে এক্স থেকে, তাহলে হচ্ছে -ax, আর বি অংশ হচ্ছে তোমার ওয়াই অক্ষের ধনাত্মক দিক, তাহলে হচ্ছে -by = 0, এরকম হবে -x - b = 0 আর কি। বা তোমার যদি এরকম হয় যে আরেকটা লিখতে পারো যে একটা বৃত্ত মূলবিন্দুগামী এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এর এবার ঋণাত্মক দিকের সাথে দিক থেকে আর কি, ঋণাত্মক দিক থেকে যথাক্রমে এ ও বি অংশ কেটে নেয়, বি একক অংশ সেট করলে
বৃত্তের সমীকরণ এরকম ওকে। দেখো আমাকে তো বলে দেবে না, আমি এখানে মাইনাস প্লাসটা কিন্তু মানে মেজার করে নিচ্ছি নিজে নিজে, যেহেতু ওয়াই একশো করে তো বিকালে মাইনাস ফাইভ, এখানে যেহেতু ওয়াই নিচে দিক তাহলে মাইনাস সেভেন এরকম। সো তোমাকে বলে দেবে না যে হ্যাঁ মাইনাস চিহ্নটা দিয়ে দিবে না, তো বলে দেবে যে হ্যাঁ ঋণাত্মক দিক থেকে, তখন আমরা প্লাস মাইনাসটা মেজার করে নেবো। তাহলে কী হবে যেমন এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার, এটা হবে তোমাদের প্লাসের এক্স প্লাসের বিওয়াই এইরকম, বুঝতে পারছো? সো এইটা আমাদের হচ্ছে ব্যাপার। সো এরপরে তোমরা বাকি অঙ্কগুলো এই শর্টকাট দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো আর সাথে দুই করে যে অক্ষর থেকে যতক্ষণ এই সাইড কি অংশ কর্তন করে, তাহলে দেখো এটা মুখোমুখি করা যাবে আর কি। তাহলে তুমি এক্স স্কোয়ার দেখো কী করছো যে ধনাত্মক দিকে আসতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লাগবে, এটা কি মাইনাসে কী হবে এইচ এক্স, আর হচ্ছে মাইনাসের কে ওয়াই হবে ইকুয়াল টু জিরো। সো এটাই আসছে দেখো এখানে। সব বাকিগুলো তোমরা মুখোমুখি করতে পারবে এরকম। তাহলে এটা হচ্ছে, এটা আমরা কখন ইউজ করবো, ধরো তোমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এটা সরাসরি ইউজ করতে হবে। তবে বোর্ড পরীক্ষায় বলেও এটা লিখে না সরাসরি, সবাই স্যাররা মনে করবে যে আরেকজনটা দেখে দেখে লেখা উত্তর উঠে দিছে জাস্ট, বাট বুঝতে পারছে তো। সো এটা হচ্ছে ব্যাপার। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে দেখাচ্ছি।